এখনো আসেনি না, একটু গ্রুপে মেসেজ দিই। দেখা আসছে কোনটা ঠিক গ্রুপে গেছি না, রিমেডিকল কোর্সেই তো গেছি, ঠিক জায়গায় গেছি না যাওয়ার তো কথা। দেখতে বেশি কিনা লিঙ্কটা একটু মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিই, লিঙ্কটা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিই। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার হচ্ছে কিনা আর বোর্ড দেখা যাচ্ছে কিনা একটু সবাই একটু কমেন্ট করে জানাও, আর ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও বা গ্রুপে এই লিঙ্কটা একটু পাঠিয়ে দাও যে ক্লাস শুরু হয়ে গেছে, বুঝা গেছে? গ্রুপে একটু লিঙ্কটা পাঠিয়ে দাও আর সবাই আসতে থাকুক। সবাই আসতে থাকুক আর সবাই খাতা রাখবা, কাছে খাতা রাখবা। আজকে সবাই খাতা নিয়ে ক্লাসে আসো, খাতা নিয়ে ক্লাসে আসো, কারণ আজকে অনেক কিছু লেখাই দিব, তো লেখাই দিব, খাতা নিয়ে ক্লাসে আসো। সবাইকে আসসালামু আলাইকুম। আমি সৌরভ, খুলনা মেডিকেল 5th ইয়ারে পড়াশোনা করি। তোমরা হয়তো আমাকে অনেকেই চেনো, আবার অনেকেই চেনো না। যারা চেনো না তাদের উদ্দেশ্যে মূলত পরিচয় দেওয়া। আজকে তোমাদের আমি প্রাণী বিজ্ঞানের পরীক্ষা থেকে শুরু করে লাস্ট পর্যন্ত আমি ক্লাস নিব, আর সবাই একটু থাইকো ক্লাসে, ঠিক আছে? সবাই জয়েন দিয়ে চলে যায় না, আজকের ক্লাসটা কিন্তু সবাই মিস করবা। এবং আমি লাইভ ক্লাস শেষ হলে কিন্তু লাইভ ক্লাস ডিলিট করে দিব, লাইভ ক্লাস ডিলিট করে দিব। সো যারা ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে মেনশন দাও বা আছে, যাতে যারা এই কোর্সে আসো সবাই যাতে ক্লাসে থাকো, সবাই যাতে ক্লাসে থাকো, কারণ আজকে ক্লাসটা মিস করবা। আজকে ক্লাসটা যদি কেউ মিস করে এই টপিক কিন্তু আর কখনোই বুঝতে পারবো না। আমি অনেক ইজি করে দেওয়ার চেষ্টা করব। আর এই অধ্যায়ে দেখা গেল অনেকে অনেক রকম শর্টকাট দিয়ে বা অনেক রকম ভাবে ইজি করে দেয়, কিন্তু আমি আজকে তোমাদের বেসিক কনসেপ্ট, ঠিক আছে, শর্টকাট দিয়ে না, একটু একাডেমিক্যালি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো সেইভাবে চেষ্টা করবো। প্রত্যেকটা ইনফরমেশন, বৈশিষ্ট্য যেগুলো আছে, যেগুলো কঠিন লাগে তোমাদের কাছে, বৈশিষ্ট্য, বিভিন্ন পর্বের বৈশিষ্ট্যগুলো কঠিন লাগে, আমি চেষ্টা করবো একদম ইজি করে দেওয়ার। আর ঠিক আছে, যারা ক্লাস করতেছো আসলে ক্লাসে পরেই বুঝতে পারবে আসলে উপকার হয়েছে কিনা। ঠিক আছে, তোমরা খাতাটাকে একটু চওড়া করবা, চওড়া করে পর্বের নামগুলো লিখবা। 9টা পর্বের নাম লিখবা সিরিয়ালি, 9টা পর্বের নাম সিরিয়ালি লিখবা। তাহলে আমরা ফার্স্টে 9টা পর্বের নাম সিরিয়ালি একটু লিখে দিই খাতায়। এত কাজ করে দেখলাম 9টা পর্বের নাম সিরিয়ালি লিখে ফেলো। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, সবাই একটু খাতায় সিরিয়ালে 9টা পর্বের নাম লিখো, এবং খাতায় যাতে 9টা পর্ব ধরে, মানে আছে তোমার লম্বা লম্বি না, একটু চড়াচড়ি, খাতাটাকে একটু চড়া করে তারপরে পর্বগুলোর নাম সিরিয়ালে লেখো। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, এরপর আছে নেমাটোডা, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানিলিডা, মলাস্কা। তাহলে সিরিয়ালে পর্বগুলোর নাম লিখে নাও। অ্যানিলিডা, মলাস্কা, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানিলিডা, মলাস্কা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, আর হচ্ছে কর্ডাটা।
কর্ডাটা। তাহলে সবাই সিরিয়ালি এইভাবে ছক আকারে লিখে ফেলো, ছক আকারে লিখে ফেলো 9টা পর্বের নাম: পরিফেরা, নিডারিয়া, প্ল্যাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যামিলিডা, মলাস্কা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, কর্ডাটা। এবং সিরিয়ালি সবাই একটু সিরিয়ালি লিখে ফেলো। আচ্ছা, সিরিয়ালি লেখার পরে সবাই একটু কমেন্ট করে জানাও এইভাবে ছক টানা হয়েছে কিনা, ছক টানা হয়েছে কিনা। এবং পুরা খাতার পুরাটাই এইভাবে ছক টেনে রাখো, ছক টেনে রাখো পুরা খাতায়। আর সাউন্ড ক্লিয়ার কিনা কেউ তো কমেন্ট করে জানালে। সাউন্ড প্লাস বোর্ড দেখা যাচ্ছে কিনা একটু সবাই কমেন্ট করে জানাও। সাউন্ড প্লাস। আর তোমাদের একটা জিনিস দেখলাম, তোমাদের প্রশ্ন করলে তোমরা ঠিকঠাক ভাবে অ্যানসার দাও না বা কমেন্টে রিপ্লাই দাও না, এই জিনিসগুলো কিন্তু খুবই খারাপ। কারণ এখানে আমার সামনে তো তোমরা নাই, আমার সামনে নাই, সো আমি বুঝবো কেমনে তোমরা যদি রেসপন্স ঠিকঠাক ভাবে না করো। সাউন্ড ক্লিয়ার কিনা, বোর্ড ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা ঠিক আছে, তাহলে 1 নাম্বার পয়েন্ট দেবো আমরা নোটকর। 1 নাম্বার পয়েন্ট দেবো আমরা কি নোটকর। তোমরা নোটকর কি জানো যে নোটকর থাকে মেরুদণ্ডী তোমরা জানো নোটকরের উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে তোমার প্রাণীকে দুই ভাগে ভাগ করা হয়, একটা কর্ডেট আর একটা নন কর্ডেট। কর্ডেট কারা যাদের নোটকর্ড আছে, আর নন কর্ডেট কারা যাদের নোটকর্ড নাই। আর এই যে নোটকর্ড জিনিসটাকে এটা হচ্ছে স্থিতিস্থাপক নিরেট টিস্যুদণ্ড, স্থিতিস্থাপক নিরেট টিস্যুদণ্ড। তাহলে এই নোটকর্ড দেখো পরিফেরা থেকে একাইনোডার্মা পর্যন্ত এদের কোনো নোটকর্ড নাই। পরিফেরা থেকে একাইনোডার্মা পর্যন্ত এদের কোনো নোটকর্ড নাই, মানে এরা কি নন কর্ডেট। তার মানে একটা বৈশিষ্ট্য কিন্তু আমরা শিখে গেলাম যে পরিফেরা থেকে একাইনোডার্মাটা পর্যন্ত এদের কোনো নোটকর্ড নাই, মানে এরা নন কর্ডেট। বা একমাত্র কর্ডাটার নোটকর্ড আছে, একমাত্র কর্ডাটার নোটকর্ড আছে। দেখো নামের সাথে মিল আছে, কর্ডাটা নোটকর্ড। তাহলে বুঝতেই পারতেছ এটা কি কর্ডাটা, মানে হচ্ছে কর্ডেট। কর্ডাটা পর্বটাকে কি বলা আছে, কর্ডেট পর্ব বলা হচ্ছে। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু একটা 9টারই একটা করে বৈশিষ্ট্য আমরা শিখে গেলাম, 9টারই একটা করে বৈশিষ্ট্য আমরা শিখে গেলাম। আচ্ছা এবার 2 নাম্বার পয়েন্ট হচ্ছে পৌষ্টিক নালী। 2 নাম্বার পয়েন্ট দেবা কি পৌষ্টিক নালী। পৌষ্টিক নালী 2 নাম্বার পয়েন্ট কি দিবা, পৌষ্টিক নালী। পৌষ্টিক নালী দেখো পৌষ্টিক নালীর উপস্থিতি আর অনুপস্থিতির উপর ভিত্তি করেও তোমার প্রাণীকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্যারাজোয়া আর একটা কি এন্টারোজোয়া বা মেটাজোয়া। প্যারাজোয়া কারা যাদের পৌষ্টিক নালী নাই, প্যারাজোয়া কারা যাদের পৌষ্টিক নালী নাই, আর এন্টারোজোয়া আর মেটাজোয়া এদের পৌষ্টিক নালী আছে। বুঝা গেছে? তাহলে পৌষ্টিক নালীর উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে প্রাণীকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্যারাজোয়া আর একটা কি বললাম এন্টারোজোয়া বা মেটাজোয়া। এন্টারোজোয়া বা মেটাজোয়া। তাইলে পৌষ্টিক নালী কোন পর্বের পৌষ্টিক নালী নাই, পরিফেরা পর্বের ক্ষেত্রে কোনো পৌষ্টিক নালী নাই। তাহলে পরিফেরা কি হবে, প্যারাজোয়া। পরিফেরা কি হবে, প্যারাজোয়া। পরিফেরাটা কি হবে, প্যারাজোয়া। তাইলে পরিফেরার ক্ষেত্রে কি বললাম, পৌষ্টিক নালী নাই। তাইলে কর্ডাটা থেকে নিডারিয়া থেকে শুরু করে কর্ডাটা পর্যন্ত বাদ বাকিগুলোর পৌষ্টিক নালী আছে, পৌষ্টিক নালী আছে। এদেরকে আমরা কি বলবো, এন্টারোজোয়া বা মেটাজোয়া। এদেরকে আমরা কি বলবো, এন্টারোজোয়া বা মেটাজোয়া। তাহলে আমরা এখানে লিখে দিব এন্টারোজোয়া বা মেটাজোয়া। এন্টারোজোয়া বা মেটাজোয়া। ক্লিয়ার? তাইলে দেখো আমরা কিন্তু 9টা পর্বেরই 2টা করে বৈশিষ্ট্য আমরা পারি কিন্তু এখন। দেখো খুব ইজি, খুবই ইজি। 9টা পর্বেরই আমরা কিন্তু 2টা করে বৈশিষ্ট্য পারি। যে পরিফেরা পর্ব আসলে আমরা যদি কিছু না পারি তাও আমরা বলতে পারবো কি এদের নোটকর্ড নাই। পরিফেরা থেকে একাইনোডার্মাটার নোটকর্ড নাই, শুধুমাত্র কর্ডাটা পর্বের নোটকর্ড আছে।
পোস্টিকনালি আছে, পোস্টিকনালি নাই কার পরিফেরাল, বাট নিডারিয়া থেকে কর্ডাটা পর্যন্ত পোস্টিকনালি আছে এবং এদেরকে আমরা কি বলতেছি ইন্টারোজোয়া বা মেটাজোয়া, ইন্টারোজোয়া বা মেটাজোয়া। আচ্ছা এরপরে 3 নাম্বার পয়েন্ট দাও, 3 নাম্বার পয়েন্ট দিবা, 3 নাম্বার পয়েন্ট দিয়ে লেখা হচ্ছে ভ্রূণস্তর, 3 নাম্বার পয়েন্ট দিয়ে লেখা হচ্ছে ভ্রূণস্তর, ভ্রূণস্তর। দেখো তোমরা জানো ভ্রূণস্তর, ভ্রূণস্তরের উপর ভিত্তি করে ভ্রূণস্তর আছে 3টা, ভ্রূণস্তর কয়টা আছে 3টা, তাই তো? কি কি? একটোডার্ম, মেসোডার্ম আর কি এন্ডোডার্ম, একটোডার্ম, মেসোডার্ম আর কি এন্ডোডার্ম। পরিফেরার ক্ষেত্রে মনে রাখবা এক স্তরী, পরিফেরা কয় স্তরী প্রাণী? এক স্তরী প্রাণী, পরিফেরা কয় স্তরী প্রাণী? এক স্তরী। নিডারিয়া দ্বিস্তরী প্রাণী, এটুকু মাথায় রাখবা, নিডারিয়া কয় স্তরী প্রাণী? দ্বিস্তরী প্রাণী। এই দ্বিস্তরী বা ডিপ্লোব্লাস্টিক, নিডারিয়া ইংলিশ টার্মটা এখানে পাঠতে হবে, দ্বিস্তরী বা ডিপ্লোব্লাস্টিক, কারণ লাস্ট বার কিন্তু বিভিন্ন ভর্তি পরীক্ষায় এই ইংলিশ টার্মটা আসবে, ডিপ্লোব্লাস্টিক পরীক্ষাতে আসবে নিচে কোন পর্বের প্রাণীরা ডিপ্লোব্লাস্টিক। তাহলে কোন পর্ব? আমরা এই যে শিখে গেলাম নিডারিয়া পর্বের প্রাণীরা কি দ্বিস্তরী বা ডিপ্লোব্লাস্টিক, আর পরিফেরা পর্বের প্রাণীরা কয় স্তরী প্রাণী? এক স্তরী প্রাণী। তাহলে নিডারিয়া পর্বের প্রাণীরা ডিপ্লোব্লাস্টিক, ডিপ্লোব্লাস্টিক মানে কি? এদের শুধুমাত্র একটোডার্ম আর এন্ডোডার্ম থাকবে, কোনো মেসোডার্ম থাকবে না। 3টা স্তর তোমরা জানো, একটোডার্ম, মেসোডার্ম আর কি এন্ডোডার্ম। আমি আবারও তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, যারা ক্লাসে নাই তাদেরকে ক্লাসে আসতে বলো, এই ক্লাস কিন্তু আমি ডিলিট করে দিব, ক্লাস শেষ হওয়ার পরে কিন্তু এই ক্লাস রাখবো না। প্লাস তোমরা এই ক্লাসটা নোট করবা, নোট করে মেসেঞ্জার গ্রুপে পাঠাবা, যাতে আমি বুঝতে পারবো তোমরা ক্লাস করছো কি না, ঠিক আছে? আচ্ছা তাহলে ডিপ্লোব্লাস্টিক মানে কি? দ্বিস্তরী, মানে একটোডার্ম আর এন্ডোডার্ম আছে, মেসোডার্ম নাই। মেসোডার্মের পরিবর্তে কি থাকে? অকোষীয় জেলিন নাই, মেসোগ্লিয়া থাকে। এই কথাটা মনে রাখতে হবে, অকোষীয় জেলিন নাই, মেসোগ্লিয়া। মেসোগ্লিয়া পরীক্ষাতে আসবে, মেসোগ্লিয়া পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে? তাহলে অ্যানসার আসবে কি? নিডারিয়া। মেসোগ্লিয়া পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে? অ্যানসার কি আসবে? নিডারিয়া। এবং মেসোগ্লিয়া জিনিসটা কি কোষীয় নাকি অকোষীয়? মেসোগ্লিয়া অকোষীয়, খুব সহজ জিনিস, মেসোগ্লিয়া কি অকোষীয় এবং নিডারিয়া পর্ব কি দ্বিস্তরী। আচ্ছা এরপরে আমরা প্লাটিহেলমিনথেস থেকে শুরু করে বাদবাকি কর্ডাটা পর্যন্ত, প্লাটিহেলমিনথেস থেকে শুরু করে বাদবাকি কর্ডাটা পর্যন্ত কয় স্তরী প্রাণী? তোমরা এখন ইজিলি বুঝতে পারতেছো কয় স্তরী প্রাণী? ত্রিস্তরী প্রাণী। কয় স্তরী প্রাণী? ত্রিস্তরী প্রাণী বা টিপ্টোব্লাস্টিক প্রাণী, ত্রিস্তরী বা টিপ্টোব্লাস্টিক প্রাণী, প্লাটিহেলমিনথেস থেকে শুরু করে কর্ডাটা পর্যন্ত। তাহলে দেখো আমরা কিন্তু অলরেডি 9টা পর্বে 3টা করে বৈশিষ্ট্য আমরা শিখে গেছি, 9টা পর্বের 3টা করে বৈশিষ্ট্য আমরা শিখে গেছি। তাহলে কি এটার জন্য কোনো শর্টকাট লাগবে? পরি দিয়ে তারপর আরো অনেক যে নানান রকম দিয়ে শর্টকাট আছে, ঠিক আছে? এই শর্টকাট লাগবে না তোমাদের। আজকে 9টা পর্বেরই আমরা 9টা পর্বেরই খুব ইজিলি ভাবে আমি প্রত্যেকটা পর্বের বৈশিষ্ট্যগুলো শিখাই দিব, কিন্তু তোমাদেরকে থাকতে হবে একদম, আজকে যতক্ষণ ক্লাস নিব তোমাদের একদম শেষ পর্যন্ত থাকতে হবে। যদি থাকো তাহলে আমি তোমাদেরকে শিখাই দিব, ঠিক আছে? আর যদি দেখি তোমরা নাই তাহলে ক্লাস শেষ, তোমরা শেখার কোনো আগ্রহ নাই। আচ্ছা এরপরে তাহলে আমরা এই তিনটার ক্ষেত্রে লেখা হয়ে গেলে আমরা শেষ করে দেব 3টা। তোমরা পাশে আরো ছক কাটতে লাগো। এরপরে 4 নম্বর পয়েন্টে লেখো লেখা হচ্ছে সংগঠন মাত্রা। 4 নম্বর পয়েন্টে লেখো সংগঠন মাত্রা, সংগঠন মাত্রা। 4 নম্বর পয়েন্টে কি লিখবা? সংগঠন মাত্রা। তাহলে দেখো পরিফেরা হচ্ছে কোষীয় সংগঠন মাত্রার প্রাণী। পরিফেরা কোন মাত্রার প্রাণী? কোষীয় সংগঠন মাত্রার প্রাণী। পরিফেরার সংগঠন মাত্রা কি হবে? কোষীয়। পরিফেরার সংগঠন মাত্রা কি হবে? কোষীয়। আচ্ছা নিডারিয়া কোষ টিস্যু, নিডারিয়ার সংগঠন মাত্রা কি হবে? কোষ টিস্যু। এখন ভাইয়া কোষ কি? তোমরা জানো কোষ কি? জীবদেহের গঠন ও কাজের একক। কোষ কি? জীবদেহের গঠন ও কাজের একক। কোষ থেকে আমরা পাবো টিস্যু। দেখো তোমাদেরকে যখনই জিজ্ঞেস করা হয় টিস্যু কি, তখন তোমরা কেউ বলতে পারো না টিস্যু কি। একদম সহজ জিনিস টিস্যু কি। দেখো আমরা কোষ থেকে পাচ্ছি টিস্যু। দেখো টিস্যু ক্ষেত্রে মনে রাখবে একই উৎস, মানে টিস্যুর ক্ষেত্রে সংজ্ঞাটা এইভাবে আসবে, একই উৎস থেকে সৃষ্টি হবে।
একই উৎস থেকে সৃষ্টি হবে, একই ধরনের কার্য সম্পাদন করবে, একই কাজ করবে। তাহলে একই উৎস থেকে সৃষ্টি হয়ে একই ধরনের কার্য সম্পাদন করে অনেকগুলা কোষ, তখন ওই কোষ সমষ্টিকে আমরা কি বলবো? টিস্যু বলবো। সহজ কথা, টিস্যু কাকে বলে আশা করি পারবা। একই ধরনের উৎস থেকে সৃষ্টি হয়ে একই ধরনের কাজ সম্পাদন করে অনেকগুলা কোষ, তখন আমরা কি বলবো? টিস্যু। তাহলে এই যে নিডারিয়া পর্বের প্রাণীরা কি হবে? কোষ টিস্যু। পরিফেরা কোষীয় মাত্রার সংগঠন প্রাণী, মানে কোষীয় মাত্রার সংগঠন প্রাণী। আচ্ছা, এরপরে তোমরা প্লাটিহেলমিনথেস দিয়ে লেখা হচ্ছে টিস্যু অঙ্গ। টিস্যু অঙ্গ, টিস্যু অঙ্গ। তাইলে পরিফেরা কোষীয় সংগঠন মাত্রার প্রাণী, নিডারিয়া কোষ টিস্যু, প্লাটিহেলমিনথেস টিস্যু অঙ্গ। আচ্ছা, অঙ্গ কি ভাই? অঙ্গ হচ্ছে তোমার একদম সহজ, অঙ্গ একদম সহজ। দেখো অনেকগুলা টিস্যু, সেম জিনিস, অনেকগুলা টিস্যু যখন একই উৎস থেকে সৃষ্টি হয়ে একই ধরনের কার্য সম্পাদন করে তখন তাকে আমরা কি বলবো? অঙ্গ। অনেকগুলা টিস্যু যখন একই উৎস থেকে সৃষ্টি হয়ে একই ধরনের কাজ সম্পাদন করবে তখন আমরা তাকে কি বলবো? অঙ্গ। অঙ্গের পরে আসে তন্ত্র। দেখুন তোমরা অলরেডি জানো শ্বসন তন্ত্রের নাম জানো, পরিপাক তন্ত্রের নাম জানো, তারপরে হচ্ছে তোমার রেচন তন্ত্রের নাম জানো, জনন তন্ত্রের নাম জানো। দেখো তন্ত্র, তন্ত্র হতে গেলে কি অনেকগুলো অঙ্গ লাগে। যেমন সাপোজ মনে করো তোমরা রেচন তন্ত্র জানো, রেচন তন্ত্র, রেচন তন্ত্রের মধ্যে রেচন তন্ত্রের প্রধান অঙ্গের নাম কি? বৃক্ক। বৃক্কের সাথে কি আছে? ইউরেটার আছে, তারপরে তোমার ইউরেথ্রা আছে, তারপরে মূত্রথলি আছে বা ইউরিনারি ব্লাডার আছে। দেখো অনেকগুলো অঙ্গ আছে। তাহলে বুঝতেই পারতেছো অনেকগুলো অঙ্গ যখন একই উৎস থেকে সৃষ্টি হয়ে একই ধরনের কাজ সম্পাদন করে তখন তাকে আমরা কি বলবো? তন্ত্র। যেমন রেচন তন্ত্র, তোমরা বুঝতে পারতেছো রেচন তন্ত্র মানে কি? রেচন কার্য সম্পাদন করবে। এখন তুমি যদি বলো ভাই রেচন তন্ত্র রক্ত সংবহন মাত্রা নিয়ন্ত্রণ করে বা রক্ত সরবরাহ নিয়ন্ত্রণ করে, সেটা তো না। বুঝা গেছে? তাহলে এক একটা তন্ত্রে এক একটা নির্দিষ্ট কাজ থাকে, এক একটা তন্ত্রে একটা নির্দিষ্ট কাজ থাকে এবং এগুলো সব একই উৎস থেকে সৃষ্টি একই ধরনের কাজ করে। তাহলে বুঝতেই পারতেছো। তাহলে দেখো নেমাটোডা থেকে শুরু করে কর্ডাটা পর্যন্ত সবাই কি হবে? অঙ্গতন্ত্র। অঙ্গতন্ত্র, ক্লিয়ার? অঙ্গ, নেমাটোডা থেকে শুরু করে কর্ডাটা পর্যন্ত কি হবে? অঙ্গতন্ত্র, ক্লিয়ার? তাহলে দেখো আমরা কিন্তু এই যে 9টা পর্বে 4টা বৈশিষ্ট্য কিন্তু অলরেডি শিখে গেলাম। 9টা পর্বে 4টা বৈশিষ্ট্য কিন্তু অলরেডি শিখে গেলাম। ক্লিয়ার? আচ্ছা, এরপরে তাহলে এইটুকু তো লেখা হয়ে গেছে, সংগঠন মাত্রা। সংগঠন মাত্রা লেখা হয়েছে। এরপরে সিলোম, এরপরের পয়েন্ট দেওয়া কি? সিলোম। দেখো আমরা 5টা করে বৈশিষ্ট্য, 9টা পর্বের 5টা করে বৈশিষ্ট্য আমরা একটা ছকের মধ্যে লিখে ফেললাম। সিলোম, নেক্সট পয়েন্ট কি লিখবা? সিলোম। এখন ভাই সিলোম কি? সিলোম কি? দেখো একদম সহজ, একদম সহজ। সিলোম কি? একদম সহজ কিন্তু সিলোম। দেখো সিলোম, দেখো সিল আছে না এখানে? সিল মানে গহ্বর। দেখবা যেখানে সিল আছে, সিল মানে কি? গহ্বর। একদম সহজ জিনিস, সিল মানে কি? গহ্বর। তাহলে এই যে সিলোম কি? সিলোম হচ্ছে ভূমিও মেসোডাম উদ্ভূত, ভূমিও মেসোডাম উদ্ভূত পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত, পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত। তাহলে ভূমিও মেসোডাম উদ্ভূত পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত যে দেহ গহ্বর তাকে আমরা কি বলতেছি? সিলোম। সহজ জিনিস। সিলোম কি? ভূমিও মেসোডাম উদ্ভূত পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত যে দেহ গহ্বর তাকে আমরা কি বলবো? সিলোম। তাহলে তোমরা সিলোমের সাথে গুলাই ফেলা হচ্ছে হিমোসিল। দেখো হিমোসিল এটাও কিন্তু দেহ গহ্বর, কিন্তু এই যে হিম, হিম মানে কি? রক্ত। রক্তের মধ্যে এই যে হিমোগ্লোবিন কথাটা শুনছো না? হিমোগ্লোবিন রক্তের মধ্যে আছে। দেখো হিমোসিল, তাহলে হিমোসিল জিনিসটা কি? রক্তপূর্ণ দেহ গহ্বর। হিমোসিল কি? রক্তপূর্ণ দেহ গহ্বরকে আমরা কি বলবো? হিমোসিল। আর সিলোম কি? ভূমিও মেসোডাম উদ্ভূত পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত দেহ গহ্বরকে কি বলা হয়? সিলোম। আচ্ছা, তাহলে হিমোসিল আর সিলোম কি বোঝা গেছে? আচ্ছা, এই যে সিলোম, সিলোমের উপর ভিত্তিতে প্রাণীকে 3 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 3 ভাগে। এই সিলোমের উপর ভিত্তিতে প্রাণীকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। কি কি? আমরা প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে শিখবো। দেখো অ্যাসিলোমেট, প্রথমটার নাম কি বললাম? অ্যাসিলোমেট, অ্যাসিলোমেট। তারপরটার নাম কি ভাই? সুডোসিলোমেট, সুডোসিলোমেট। এই সুডোসিলোমেটটা খুবই গুরুত্বপূর্ণ। এর আরো অনেকগুলো নামে ডাকা হয়, যেমন ভ্রান্তসিলোম বা মিথ্যাসিলোম। দেখো এ মানে না, সিলোম মানে কি? সিলোমেট মানে কি? সিলোম। তাহলে যার সিলোম নাই সেটা অ্যাসিলোমেট। আর সুডো মানে কি? সুডো কথাটা দেখো মেডিকেলে সুডো কথাটা ব্যবহার করা হয় মিথ্যা বা ভ্রান্ত অর্থে, বুঝা গেছে? বা অপ্রকৃত অর্থে। তাই তো? তাহলে 3টা ওয়ার্ড মনে রাখবে এখান থেকে, ভ্রান্ত, মিথ্যা বা অপ্রকৃত। আর লাস্টেরটা কি বললাম? ইউসিলোমেট,
ইউসিলোমেট। ইউসিলোমেট মানে কি? প্রকৃত সিলোম। ইউসিলোমেট মানে কি? প্রকৃত সিলোম। আচ্ছা তাহলে আমরা দেখো অ্যাসিলোমেট কি বোঝা গেছে। অ্যাসিলোমেটের ক্ষেত্রে মনে রাখবা অ্যাসিলোমেট কারা? পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, এই তিনটা হচ্ছে অ্যাসিলোমেট। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস এই তিনটা কিন্তু অ্যাসিলোমেট। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস এই তিনটা কি? অ্যাসিলোমেট। এদের কোনো সিলোম নাই। অ্যাসিলোমেট এই তিনটার কোনো সিলোম নাই। আচ্ছা এবার আসি নেমাটোডা। নেমাটোডা হচ্ছে সুডোসিলোমেট। সুডোসিলোমেট। নেমাটোডা কি হবে? সুডোসিলোমেট। আর অ্যানিলিডা থেকে শুরু করে কর্ডাটা পর্যন্ত কি হবে? ইউসিলোমেট। ইউসিলোমেট। অ্যানিলিডা থেকে শুরু করে কর্ডাটা পর্যন্ত কি হবে? ইউসিলোমেট। তাহলে ক্লিয়ার হয়ে গেছে এটুকু। আচ্ছা আমি এখন দেখো সুডোসিলোমেট আর ইউসিলোমেট জিনিসটাকে আমি একটু দেখাই দিচ্ছি চিত্রকারে। চিত্রকারে একটু দেখাই দিচ্ছি। দেখো তোমরা জানো বনীয় স্তর আছে তিনটা। কয়টা বনীয় স্তর? তিনটা। তাহলে তিনটা বনীয় স্তর কি কি? দেখো একদম ভিতরের দিকের স্তরটা কি বলছে? একটোডাম, মেসোডাম, এন্ডোডাম। এন্ডোডাম কি একদম ভিতরেরটা। তারপরের স্তরটা কি? মেসোডাম। আর একদম বাইরের স্তরটা কি? একটোডাম। আচ্ছা আমরা অলরেডি জানি সিলোম আছে তোমার ভুনীয়, মেসোডাম। তাহলে এই যে আছে তোমার এটা কি? এন্ডোডাম। এন্ডোডাম। এটা আছে তোমার মেসোডাম। আর এটা আছে তোমার একটোডাম। তাহলে দেখো আমাদের ভুনীয় মেসোডাম থেকে তৈরি হচ্ছে। এই যে সিলোমটা কি ভুনীয় মেসোডাম থেকে তৈরি হচ্ছে। ভুনীয় মেসোডাম উদ্ভূত পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত। তাহলে পেরিটোনিয়াম পর্দাটা কোথায় থাকবে? এই যে এই দিক দিয়ে পেরিটোনিয়াম পর্দা থাকবে। পেরিটোনিয়াম পর্দা থাকবে, তাই তো? তাহলে এইটা হচ্ছে প্রকৃত সিলোম, কারণ এর চারপাশে কি তোমার ভুনীয় পেরিটোনিয়াম পর্দা আছে। বুঝা গেছে? কিন্তু যদি কোনো কারণে এই পেরিটোনিয়াম পর্দাটা আংশিক থাকে, পুরোপুরি ভাবে যদি না থাকে, তখন তার নাম হয় কি? সুডোসিলোমেট। তখন তার নাম কি হবে? সুডোসিলোমেট, তাই তো? পেরিটোনিয়াম পর্দা দেখো এখানেও তোমার সিলোমটা কিন্তু ভুনীয় মেসোডাম থেকে উদ্ভূত হচ্ছে, কিন্তু পেরিটোনিয়াম পর্দা কিন্তু পুরাটাকে কভার করতেছে না। এজন্য এটার নাম কি হবে? সুডোসিলোমেট। এবং এটা কাদের ক্ষেত্রে? নেমাটোডা পর্বের ক্ষেত্রে। তাহলে দেখো কিন্তু আমরা প্রত্যেকটা 5টা করে বৈশিষ্ট্য কিন্তু এখন আমরা পারি। প্রত্যেকটার 5টা করে বৈশিষ্ট্য আমরা পারি। আচ্ছা এরপরে আমরা প্রত্যেকটা পর্ব সম্পর্কে এখন আলাদা আলাদা ভাবে জানবো। প্রত্যেকটা পর্বের ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে জানবো। আচ্ছা এখন আমরা তাহলে এটা সবার কি হয়ে গেছে? হয়ে গেলে সবাই একটু জানাও যে আমাদের এটা হয়ে গেছে। এই এটা তাহলে আমি ক্লিন করে দিব। একটু জানাও সবাই যে ভাইয়া কমপ্লিট, ভাইয়া কমপ্লিট, এটা একটু আমাকে জানাও, তাইলে আমরা এটা ক্লিন করে দিব। বাকিরা জানাও, মাত্র একজন জানাইছে, বাকিরা একটু জানাও যে হয়ে গেছে। হয়ে গেছে, ওকে ঠিক আছে। তাহলে আমরা পরের টপিকসে চলে যাই। পরের টপিকসে চলে যাই। দেখো তাহলে তো আমাদের এটা জানার জন্য কোনো শর্টকাট লাগবেই না। দেখো আমরা কিন্তু শর্টকাট ছাড়াই আমরা কিন্তু প্রত্যেকটার 5টা করে বৈশিষ্ট্য শিখে গেছি শর্টকাট ছাড়া। তাহলে আমাদের যদি কিছু মনে না থাকে, যদি রিটেনে এটা আসে, সামনে তোমাদের বোর্ড পরীক্ষায় কিন্তু এটা আসে, যদি বোর্ড পরীক্ষা যদি রিটেনে আসে, দেখো প্রত্যেকটা পর্বের বৈশিষ্ট্য মনে রাখা কিন্তু খুবই কঠিন। কিন্তু আসলে কি কঠিন? যদি আমরা একটু গুছাই পড়ি, সাজাই পড়ি, তাহলে খুব বেশি কিন্তু কঠিন না। একটার সাথে একটা যদি লিঙ্ক আকারে যদি পড়ি, তাহলে খুব বেশি কঠিন কিছু না। আর যদি শর্টকাট আকারে পড়ি, তাহলে দেখবা পরীক্ষা হলে শর্টকাটই মনে থাকবে না। কোনটা কিসের শর্টকাট, এত পরিমাণ শর্টকাট পড়বা, তোমাদের শর্টকাটই লাস্টে আর মনে থাকবে না। আমরা তাহলে এখন পরবর্তীতে যাব পরিফেরা পর্ব সম্পর্কে। পরিফেরা পর্ব, দেখো পরিফেরা পর্ব, পরিফেরা পর্ব আমাকে একটু কমেন্ট করে জানাও তো এখানে পরি কথাটা মানে পোর, পোর মানে কি? একটু আমাকে একটু কমেন্ট করে জানাও তো পোর মানে কি? মেডিকেলে পোর মানে কি? মেডিকেল টার্ম পোর মানে কি? একটু আমাকে জানাও।
পোর মানে কি কমেন্ট করে জানাও, মেডিকেলে পোর মানে কি একটু কমেন্ট করে জানাও। আমাকে একটু কমেন্ট করে জানাও পোর মানে কি। আচ্ছা, পোর মানে ছিদ্র। দেখো পোর, অস, তারপর কোয়ানা, এই সবগুলোর মানে হচ্ছে ছিদ্র। এই সবগুলোর মানে কি ছিদ্র। পোর, অস, কোয়ানা, স্টোম, ইট। মেডিকেলে এই সবগুলোর অর্থ কি ছিদ্র, ছিদ্র। আচ্ছা, পরিফেরার ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবা, পরিফেরা হচ্ছে প্রাচীনতম সরল প্রাণী। প্রাচীনতম সরল প্রাণী, প্রাচীনতম সরল প্রাণী। পরীক্ষাতে আসবে নিচের কোন সরল প্রাণীরা প্রাচীনতম সরল, তাহলে অ্যানসার কি হবে পরিফেরা। আচ্ছা দেখো পোর, এখানে পোর আছে না, পোর, অস, কোয়ানা, স্টোম, এই প্রত্যেকটার মানে ছিদ্র। তাহলে পরীক্ষাতে আসবে নিচের কোন পর্বের প্রাণীরা ছিদ্রাল প্রাণী বলা হয়, ছিদ্রাল। তাহলে দেখো ছিদ্রাল, তাহলে কি আসবে অ্যানসার পরিফেরা। পরিফেরাকে কি বলা হয় ছিদ্রাল প্রাণী। এই যে পরি মানে ছিদ্র আর ফেরা মানে কি বহন করে, তাহলে যে সকল প্রাণীরা ছিদ্র বহন করে তাহলে তাদেরকে আমরা বলতেছি পরিফেরা। পরি, পোর মানে ছিদ্র আর ফেরা মানে কি বহন করে, তাহলে পরিফেরা মানে কি যারা হচ্ছে ছিদ্র বহন করে। আচ্ছা তাহলে এদেরকে আমরা কি বলতেছি ছিদ্রাল প্রাণী। আচ্ছা পরিফেরার ক্ষেত্রে তাহলে 1 নম্বর পয়েন্ট কি হবে এরা, দেখো আমরা কিন্তু আগে 5টা বৈশিষ্ট্য আমরা জানি। এরপরে দেখো এদেরকে আমরা ছিদ্রাল প্রাণী বলতেছি, ছিদ্রাল প্রাণী। এবং পূর্ণাঙ্গ প্রাণীরা, এদের পূর্ণাঙ্গ প্রাণীরা আছে নিশ্চল, নিশ্চল মনে রাখবা। এদের পূর্ণাঙ্গ প্রাণীরা কেমন হবে নিশ্চল। এই যে কোয়ানা আছে না, দেখো এখানে কোয়ানা আছে, এদের কোয়ানোসাইট থাকে। এদের কি থাকে কোয়ানোসাইট থাকে, কোয়ানোসাইট থাকে। লিখছো কোয়ানোসাইট থাকে। এই যে এখানে অস আছে, তার মানে এদের কি থাকবে অস্কুলাম থাকবে, অস্কুলাম থাকবে। তাহলে দেখো আমরা কিন্তু আরো 4টা পয়েন্ট শিখে গেলাম। এরা ছিদ্রাল প্রাণী এবং এরা কি নিশ্চল। এদের যে পরিণত প্রাণী এটা কি নিশ্চল, এদের কোয়ানোসাইট থাকে, এদের কি থাকে অস্কুলাম থাকে। এমসিকিউর জন্য শুধুমাত্র এই কিওয়ার্ডগুলো জানতে হবে, কিওয়ার্ডগুলো জানতে হবে। অস্কুলাম থাকে এবং এদের ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবা, এদের ক্ষেত্রে কি থাকে তোমার পানি প্রবাহের জন্য নালীতন্ত্র থাকে। পানি প্রবাহের জন্য কি থাকবে নালীতন্ত্র থাকবে। আচ্ছা এই নালীতন্ত্র আরো একটা জায়গায় আছে, এই নালীতন্ত্র আরো একটা জায়গায় আছে, আমরা একসাথে জেনে নিব। তাইলে দেখো এখানে কি আছে নালীতন্ত্র, পানি প্রবাহের জন্য কি আছে নালীতন্ত্র মনে থাকবে। আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে বিশেষ ধরনের পানি সংবহন তন্ত্র, পাশে লিখে রাখো বিশেষ ধরনের পানি সংবহন তন্ত্র। বিশেষ ধরনের পানি সংবহন তন্ত্র কোন পর্বের প্রাণীতে, বিশেষ ধরনের পানি সংবহন তন্ত্র, এটা হচ্ছে একাইনোডার্মাটা, পানি সংবহন তন্ত্র। তাহলে অ্যানসার কি আসবে তখন একাইনোডার্মাটা, একাইনোডার্মাটা বিশেষ ধরনের পানি সংবহন তন্ত্র। তাহলে দেখো তোমরা অলরেডি জানো এখানে নালীতন্ত্র, পানি প্রবাহের জন্য নালীতন্ত্র আছে কোন পর্বে পরিফেরা পর্বে, আর পানি বিশেষ ধরনের পানি সংবহন তন্ত্র আছে কোন পর্বে একাইনোডার্মাটা পর্বে। দেখো দুইটা কিন্তু কাছাকাছি, কনফিউজিং, এই ওয়ার্ডগুলো তোমাদের খেয়াল করতে হবে এবং এটা শর্টকাট দিয়ে মনে রাখা সম্ভব না। তাহলে এগুলা একটার সাথে একটা লিংক করে পড়তে হবে। বিশেষ ধরনের পানি সংবহন তন্ত্র আছে কোন পর্বের একাইনোডার্মাটা, আর পানি প্রবাহের জন্য সুনির্দিষ্ট নালীতন্ত্র আছে কোন পর্বের পরিফেরা পর্বের। ক্লিয়ার? আচ্ছা এরপরে আমরা চলে যাব এদের উদাহরণটা দেখবো। এদের উদাহরণ কি, এদের একটাই যদি উদাহরণ পড়া লাগে, সে একটা উদাহরণ কি স্পঞ্জ। যদি পরিফেরা পর্ব সম্পর্কে তোমরা যদি একটা উদাহরণ পড়ো তাহলে সেই একটা উদাহরণ কি পড়বা স্পঞ্জ। তাহলে স্পঞ্জ, আমরা স্পঞ্জটা একটু ইংলিশে লিখবো স্পঞ্জ। দেখো স্পঞ্জে দেখো এসপি আছে না, এসপি দিয়ে আমরা কয়টা ওয়ার্ড শিখবো। এসপি, স্পঞ্জের এসপি, এসপি তে কি কি থাকে, এসপি তে স্পিকিউল, এসপি দিয়ে কি মনে রাখবো আমরা স্পিকিউল। তারপরে এসপি দিয়ে আমরা মনে রাখবো স্পঞ্জিন, এসপি দিয়ে আমরা কি মনে রাখবো স্পঞ্জিন, স্পিকিউল। আচ্ছা আরেকটা মনে রাখবো স্পঞ্জোসিল, স্পঞ্জোসিল। তাহলে স্পিকিউল, স্পঞ্জিন, স্পঞ্জোসিল। আচ্ছা ও দিয়ে আমরা মনে রাখবো অস্কুলাম, ও দিয়ে কি মনে রাখবো আমরা অস্কুলাম। এন দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে নালীতন্ত্র, নালীতন্ত্র বা নালীতন্ত্রে ইংলিশ ক্যানাল সিস্টেম, ইংলিশ নামটাও পড়ে রাখবা কারণ এবার মেডিকেলে কিন্তু ইংলিশ টার্ম আসছে। ক্যানাল সিস্টেম পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে, তাহলে বুঝতেই পারতেছো নালী মানে কি ক্যানাল, আর তন্ত্র মানে সিস্টেম, সহজ মনে রাখবা। আচ্ছা এরপরে আর তেমন কিছু নাই এখান থেকে। তাহলে দেখো
আমরা এই ওয়ার্ডগুলো তো শিখলাম। মেডিকেলে একবার আসছিল স্পিকুল দিয়ে, এখানে স্পিকুল দিয়ে দিয়ে দিল আছে তোমার তন্তুর ন্যায় স্পিকুল, সেটা কি অ্যান্সার হবে? স্পিকুলের ক্ষেত্রে দেখো ক আছে, ক দিয়ে মনে রাখবা স্পিকুল আছে কাটা, স্পিকুল কেমন কেমন কাটার মতো, কাটার ন্যায় স্পিকুল। স্পিকুলে কি আছে? ক আছে, দেখো তাহলে এটা কি হবে? কাটার ন্যায় স্পিকুল। স্পঞ্জিন একটু তন্তু তন্তু ভাব আছে, স্পঞ্জিন, তাহলে স্পঞ্জিন আছে তন্তু, তন্তু স্পঞ্জিন, স্পঞ্জিন কেমন হবে? তন্তু। আচ্ছা এরপরে দেখো স্পঞ্জশীল, আমি তোমাদের একটু আগে পড়াইছিলাম সিল মানে কি? সিল মানে গহ্বর, তাহলে স্পঞ্জশীল মানে কি? এটা একটা গহ্বর, স্পঞ্জশীল কি হবে? গহ্বর হবে। তাহলে স্পিকিউল কাটা, স্পঞ্জিন তন্তু, স্পঞ্জশীল কি হবে? গহ্বর হবে। ক্লিয়ার? স্পিকিউল কাটা, স্পঞ্জিন তন্তু, স্পঞ্জশীল কি হবে? গহ্বর হবে। আচ্ছা এই যে স্পঞ্জশীলের আরেক নাম কি একটু লিখে নাও, প্যারাগ্যাস্ট্রিক। স্পঞ্জশীলের আরেক নাম কি? প্যারাগ্যাস্ট্রিক। এই জিনিসটা একটু লিখে নাও, প্যারাগ্যাস্ট্রিক। স্পঞ্জশীলের আরেক নাম কি? প্যারাগ্যাস্ট্রিক। একই কথা, স্পঞ্জশীল বা প্যারাগ্যাস্ট্রিক। ক্লিয়ার? আচ্ছা এরপরে আমরা চলে যাব, দেখো আমরা অলরেডি কতগুলো বৈশিষ্ট্য শিখে গেলাম। আগে 5টা, এখানে 5টা, কয়টা হলো? 10টা। 10 এখানে দেখো কয়টা? 10 11 12 13, 13টা বৈশিষ্ট্য শিখে গেছি। বইয়েও মনে হয় 13টা বৈশিষ্ট্য নাই। আচ্ছা এদের লার্ভা দশা এটা একটু পড়বা, লার্ভা দশা, এদের লার্ভা দশাটা একটু পড়বা। এদের লার্ভা দশা কি কি আছে? এদের লার্ভা দশা কি কি আছে? অ্যামফিব্লাস্টুলা বা প্যারেনকাইমুলা, অ্যামফিব্লাস্টুলা বা প্যারেনকাইমুলা, অ্যামফিব্লাস্টুলা বা প্যারেনকাইমুলা, এটা লার্ভা দশা। বুঝা গেছে? অ্যামফিব্লাস্টুলা বা প্যারেনকাইমুলা, অ্যামফিব্লাস্টুলা বা প্যারেনকাইমুলা। ক্লিয়ার? আচ্ছা দেখো আগে তোমরা সবগুলোর বৈশিষ্ট্য খুব ভালো করে পড়বা, প্রত্যেকটা পড়বে উদাহরণ। তারপরে এই পর্যন্ত মেডিকেলে মাত্র একটা উদাহরণ আসছে, মাত্র একটা উদাহরণ আসছে। তাহলে দেখো উদাহরণগুলো কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ না, তোমরা উদাহরণ মুখস্থ করতে যায় ইম্পর্টেন্ট জিনিসগুলাই ভুলে যাও। ইম্পর্টেন্ট যে বৈশিষ্ট্যগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসে এই অধ্যায় থেকে। যদি আর সবসময় খেয়াল করবা বোল্ড লাইনগুলো, বোল্ড লাইন যেগুলো খুব বোল্ড আকারে আছে ওই লাইনগুলো ভালো করে পড়বা, প্লাস ছকগুলো খুব সুন্দর করে পড়তে হবে। তাহলে আমরা পরিফেরা পর্ব কিন্তু শেষ, পরিফেরা পর্বে কারো কোনো সমস্যা থাকার কথা না। তাহলে আমরা পরের ইসে চলে যাব, নিডারিয়া সম্পর্কে চলে যাব। নিডারিয়া, তাহলে তোমরা এখন আমাকে একটু কমেন্ট করে জানাও তো সুনির্দিষ্ট পানি সংবহন তন্ত্র কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য? পানি সংবহন তন্ত্র কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য? একটু কমেন্ট করে জানাও, পানি সংবহন তন্ত্র কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য? পানি সংবহন তন্ত্র কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য? পানি সংবহন তন্ত্র কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য? একটু আমাকে কমেন্ট করে জানাও। পানি সংবহন তন্ত্র কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য? একাইনোডার্মাটা। আচ্ছা এখন অনেকে মাত্র 2 জন কমেন্ট করছো, 12 জন। আচ্ছা এখন আমরা নিডারিয়া সম্পর্কে আলোচনা করব। দেখো নিডারিয়ার ক্ষেত্রে প্রথমে যে জিনিসটা জানতে হবে, এখানে এই যে নি মানে কি? কে বলতে পারবা নি মানে কি? নি মানে হচ্ছে তোমার কাটা, নি মানে কি? কাটা। তাহলে এই নি মানে কি? কাটা। আর এরিয়া মানে কি? দেহ। নি মানে কি? কাটা, আর এরিয়া মানে কি? দেহ। তাহলে কাটা যে কাটা যুক্ত দেহ আছে কোন পর্বের প্রাণী বা কাটা যুক্ত দেহ বলা হয় কোন পর্বের প্রাণীকে? নিডারিয়া পর্বের প্রাণীকে কাটা যুক্ত দেহ বলা হয় কোন পর্বের প্রাণীকে? দেখো নি মানে কি? কাটা, আর এরিয়া মানে কি? দেহ। তাহলে কাটা যুক্ত দেহ। আচ্ছা এখানে তোমাদের কনফিউজিং যেটা হবে সেটা আমি এখনই পড়াই দিচ্ছি। একাইনোডার্মাটা, একাইনোডার্মাটা দেখো এই যে একাইনো, এটাও মানে কাটা, আর এই ডান মানে কি? ত্বক। ডান মানে কি? ত্বক। তাহলে কাটা যুক্ত ত্বক বা কন্টক ত্বক কোন পর্বের প্রাণী দেখবে? তাহলে তোমরা এই ডান দেখলেই বুঝতে পারবে ডান মানে কি? ত্বক, আর একাইনো মানে কি? কাটা। তাহলে কন্টক ত্বক কোন পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য? একাইনোডার্মাটা। আর নিডারিয়া মানে কি? কাটা যুক্ত দেহ। বুঝা গেছে? কাটা যুক্ত দেহ হচ্ছে তোমার নিডারিয়া পর্বের প্রাণীর বৈশিষ্ট্য। আর কন্টক ত্বক বা কাটা যুক্ত ত্বক কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য? একাইনোডার্মাটা পর্বের বৈশিষ্ট্য, একাইনোডার্মাটা পর্বের বৈশিষ্ট্য। আচ্ছা এখন
এই নিডারিয়া পর্বের প্রাণীদেরকে আর কি কি নামে ডাকা হয়? এটা হচ্ছে সমুদ্রের ফুল বলা হয়। নিডারিয়া পর্বকে কি বলা হয়? সমুদ্রের ফুল, সমুদ্রের ফুল বা ফ্লোয়ার অফ দি সি, ফ্লোয়ার অফ দি, সমুদ্রের ফুল বা কি বলা হয়? ফ্লোয়ার অফ দি সি। আর পৃথিবীর রত্নভাণ্ডার, পৃথিবীর রত্নভাণ্ডার, পৃথিবীর রত্নভাণ্ডার, সমুদ্রের ফুল বা ফ্লোয়ার অফ দি সি, আর কি? পৃথিবীর রত্ন ভাণ্ডার লেখা হয়েছে সবার, পৃথিবীর রত্ন ভাণ্ডার। আচ্ছা, এখন আমরা একটু ডিটেইলে বৈশিষ্ট্য, আগের 5টা বৈশিষ্ট্য তোমরা অলরেডি জানো, এর সাথে আরো কিছু বৈশিষ্ট্য আমরা, ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আমরা অ্যাড করে দিব, আর আমরা ইম্পর্টেন্ট কিছু বৈশিষ্ট্য অ্যাড করে দিব। আচ্ছা, পরিপাক, দেখো আমরা তন্ত্র অনুযায়ী আলাদা আলাদা করব। দেখ, পরিপাক, পরিপাক দেখো নিডারিয়া পর্বে প্রাণীদের পরিপাক হয় দুই ভাবে। কয় ভাবে? দুই ভাবে। একটা হচ্ছে অন্তঃকোষীয় আর একটা বহিঃকোষীয়। অন্তঃকোষীয় বুঝতেই পারছো, অন্তঃকোষীয় মানে কোষের ভিতরে, আর একটা কি? বহিঃকোষীয়। বহিঃকোষীয়। এখান থেকে আরেকটা পয়েন্ট মনে রাখবা, তোমার নিডারিয়া পর্বের যে পরিপাক সংবহন গহ্বরকে কি বলা হয়? সিলেন্টেরন। পরিপাক সংবহন গহ্বর, পরিপাক সংবহন গহ্বর, এটাকে আমরা কি বলবো? সিলেন্টেরন। সিলেন্টেরন। তাহলে নিডারিয়া পর্বের প্রাণীদেরকে পরিপাক সংবহন গহ্বর কোনটা? সিলেন্টেরন। সিলেন্টেরন। পরিপাক সংবহন গহ্বর কোনটা? সিলেন্টেরন। সিলেন্টেরন। আচ্ছা, এবং আরেকটা পয়েন্ট মনে রাখবা, এটা হচ্ছে দুইটা দশা আছে, এদের দুইটা দশা আছে, দুইটা দশা। একটা হচ্ছে তোমার পলিপ আর একটা মেডুসা। পলিপ আর একটা কি? মেডুসা। মেডুসা দিয়ে মনে রাখবা এটা কি? মুক্ত। মেডুসা মদ দিয়ে কি মনে রাখবা? মুক্ত। মুক্ত। এবং মেডুসা কি? যৌন দহনে সক্ষম। যৌন দহনে সক্ষম। মেডুসা মুক্ত, যৌন দহনে সক্ষম। পলিপ উল্টা, পলিপ মুক্ত হবে না, স্থবির, এবং যৌন দহনে সক্ষম না বা অযৌন দহনে সক্ষম, এটুকু মনে রাখলেই হবে এখান থেকে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা তাহলে দেখো আগের 5টা বৈশিষ্ট্য ছিল, এরপরে 6টা, 7টা, 8টা বৈশিষ্ট্য কিন্তু তোমরা অলরেডি পারো। আমরা আরো কিছু বৈশিষ্ট্য শিখব, আরো কিছু বৈশিষ্ট্য শিখব। দেখো এদের নিডারিয়া বানানে দেখো, সি সি এন আই ডি আছে। এই সি তে মনে রাখবা সিলেন্টেরন। সি তে সিলেন্টেরন তোমরা অলরেডি জানো। এন দিয়ে মনে রাখবা, এন দিয়ে কি কি মনে রাখবা? নিডোসাইট। কি মনে রাখবা? নিডোসাইট। নিডোসাইট। এন দিয়ে কি মনে রাখবা? নিডোসাইট বা নিডোব্লাস্ট, বা নিডোব্লাস্ট। নিডোসাইট বা নিডোব্লাস্ট। নিডোসাইট বা নিডোব্লাস্ট, এই জিনিসটাকে একটা কাঁটাযুক্ত কোষ, বুঝা গেছে? এবং এই কোষের মাধ্যমে কি করে? ঘাস পরিমাছে তোমার শিকার ধরতে সহায়তা করে, শিকার, চলন, আত্মরক্ষা করে এই নিডোসাইট বা নিডোব্লাস্ট কোষের মাধ্যমে। আচ্ছা, এর মধ্যে এর যে আরেকটা জিনিস মনে রাখবা, নেমাটোসিস্ট। 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 তাহলে নিডোসাইট বা নিডোব্লাস্ট আর কি? নেমাটোসিস্ট। আচ্ছা, এবং এদের লার্ভা, লার্ভা নাম কি সেটাও লাগবে। লার্ভাযুক্ত দশার নাম কি? প্লানুলা। প্লানুলা। সিলিয়াযুক্ত প্লানুলা, এইটুকু মনে রাখবা। সিলিয়াযুক্ত প্লানুলা। সিলিয়াযুক্ত প্লানুলা। ক্লিয়ার? তাহলে মোটামুটি দেখো আমরা আগের 5টা, তারপরে আরো প্রায় 6-7টা পড়ে ফেলছি। তাহলে একটা পর্ব থেকে প্রায় 11-12টা বৈশিষ্ট্য কিন্তু আমরা পড়ে ফেলতেছি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে ডাইরেক্টলি নিডারিয়ার শেষ, প্ল্যাটিহেলমিনথেসে চলে যাব। প্ল্যাটিহেলমিনথেস, প্ল্যাটিহেলমিনথেসে চলে যাব। আচ্ছা, তোমরা একটু কমেন্ট করো তো, কমেন্ট করবা স্পিকিউল কিসের মতো? স্পিকিউল জিনিসটা কি? একটু কমেন্ট করো, স্পিকিউল জিনিসটা কি?
একটু কমেন্ট করে জানাও স্পিকিউল জিনিসটা কি, একটু কমেন্ট করে জানাও তো স্পিকিউল জিনিসটা কি। স্পিকিউল দেখতে কেমন বা জিনিসটা কেমন স্পিকিউল, একটু কমেন্ট করো স্পিকিউল। কাটা, হ্যাঁ ঠিক আছে, মাত্র 3 জন অ্যানসার করেছো কাটা। আচ্ছা আমরা এখন প্লাটিহেলমিনথেস আর নেমাটোডা দুটো একসাথে পড়ব। প্লাটিহেলমিনথেস আর নেমাটোডা দুটো একসাথে পড়ব। দেখো তাহলে পড়তে খুবই ইজি হবে। দেখো প্লেট, প্লাটিহেলমিনথেস প্লেট, প্লেট মানে কি চ্যাপ্টা, প্লেট মানে কি চ্যাপ্টা, মনে থাকবে না প্লেট মানে চ্যাপ্টা। তাহলে প্লাটিহেলমিনথেসকে আমরা কি বলবো চ্যাপ্টা কিমি, প্লাটিহেলমিনথেস চ্যাপ্টা কিমি ভুলাবে না। আচ্ছা নেমাটোডা দেখো বড় একটা গোল্লা দিছি, বড় একটা কি দিছি গোল্লা বা শূন্য দিছি, তাহলে দেখো গোল্লা, তাহলে এটা কি হবে গোল কৃমি, নেমাটোডা কি হবে গোল কৃমি, গোল বা হচ্ছে রাউন্ড, গোল বা রাউন্ড। যদি এখন যারা ক্লাস না করে ফেসবুক চালাচ্ছে বা আদার্স অন্যান্য কিছু করতেছে তারা ওই গোল্লাই পাবে পরীক্ষাতে, ঠিক আছে গোল্লা পাবে, তারা চান্স তো পাবে না, কিছুই পাবে না, তারা কি পাবে গোল্লা পাবে। আচ্ছা তাহলে নেমাটোডা কি হবে গোল রাউন্ড। আর একটা জিনিস মনে রাখবা সুতা কৃমি, সুতা, সুতা বা থ্রেড ওয়ার্ম, থ্রেড ওয়ার্ম। তাহলে নেমাটোডাকে এই দুটো বলা হয়, একটা গোল আর একটা কি সুতা, গোল রাউন্ড আর একটা সুতা বা থ্রেড, আর প্লেট মানে চ্যাপ্টা। তাহলে এখান থেকে যদি প্রশ্ন আসে এমসিকিউতে পারবা, আশা করি পারবা। আচ্ছা তাহলে এই দুটার কিছু কমন বৈশিষ্ট্য আছে, কিছু কমন বৈশিষ্ট্য আছে, আমরা কমন বৈশিষ্ট্যগুলো শিখে নিব। এই দুটো কমন আছে, তাহলে দেখো আগের 5টা বৈশিষ্ট্য কিন্তু আছে, তারপরে কিন্তু আমরা এক্সট্রা বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা শিখতেছি, এক্সট্রা বৈশিষ্ট্যগুলো শিখতেছি। আচ্ছা দেখো এদের যে ত্বক, ত্বকের যে আবরণ, এদের ত্বকের যে আবরণটা বা বাইরের যে আবরণ সেটা হচ্ছে তোমার কিউটিকল নির্মিত, নরম কিউটিকল নির্মিত, নরম কিউটিকল, কিউটিকল নির্মিত। তাহলে দেখো দুইটার ক্ষেত্রে কি আছে নরম কিউটিকল নির্মিত আবরণ, প্লাটিহেলমিনথেস নেমাটোডা দুইটার ক্ষেত্রে কি হবে যে আবরণ, দেহের যে আবরণ বাইরের আবরণ সেটা কি নির্মিত নরম কিউটিকল নির্মিত। আচ্ছা এবং দেখো এরা তো পরজীবী, এরা দুটাই কিন্তু অন্তঃপরজীবী, অন্তঃপরজীবী। এখন পরজীবী মানে কি, পরজীবী বা প্যারাসাইট, এই পরজীবী মানে কি, পরজীবী মানে যেমন তোমরা এখন তোমরা দেখো পড়াশোনা করতেছো না ঠিক করে, শুধু বাপের মানে ফ্যামিলি থেকে টাকা পয়সা নিচ্ছ আর ঘোরাফেরা করতেছো, ঠিক আছে, মানে তোমরা শুধু ক্ষতি করতেছো, কোনো উপকার করতেছো না, উপকার করতেছো না, এইটাকে বলা হচ্ছে পরজীবী। পরজীবী কখনো কারো ক্ষতি উপকার করে না, শুধু ক্ষতি করে, ঠিক আছে। অন্ত মানে তো বুঝতোই এটা কি কোনো কিছু ভিতরে থাকবে, আর পরজীবী মানে কি, পরজীবী মানে হচ্ছে তোমার অন্যের উপর ডিপেন্ডেন্ট কিন্তু অন্যকে কোনো উপকার করবে না, শুধু ক্ষতি করবে। আচ্ছা তাহলে এদের ত্বকের যে আবরণ সেটা নরম কিউটিকল নির্মিত এবং এরা কি অন্তঃপরজীবী হিসেবে থাকে। আচ্ছা এবং মনে রাখবে এদের রক্ত সংবহন তন্ত্র নাই, রক্ত সংবহন তন্ত্র নাই, রক্ত সংবহন তন্ত্র নাই, শ্বসন তন্ত্র নাই। তাহলে কিউটিকল নির্মিত আবরণ, অন্তঃপরজীবী, রক্ত সংবহন তন্ত্র নাই, শ্বসন তন্ত্র নাই। আচ্ছা কিন্তু এদের পৌষ্টিকনালী আছে, এদের পৌষ্টিকনালী আছে, পৌষ্টিকনালী, পৌষ্টিকনালী আছে, ক্লিয়ার। তাহলে এই যে কয়টা বৈশিষ্ট্য দেখো 1টা 2টা 3টা 4টা 5টা, আরো একটা জিনিস লিখে নাও তোষক, এদের তোষক থাকে, তোষক বা হুক, হুক থাকে, ক্লিয়ার। তাহলে দেখো আমরা আগের 5টা এই 6টা 11টা বৈশিষ্ট্য কিন্তু আমরা শিখে গেছি। ত্বকের আবরণ নরম কিউটিকল নির্মিত, অন্তঃপরজীবী, রক্ত সংবহন তন্ত্র নাই, শ্বসন তন্ত্র নাই, পৌষ্টিকনালী আছে, তোষক বা হুক থাকে, তোষক বা হুক থাকে। আচ্ছা এগুলা লেখা হয়ে গেলে একটু সবাই কমেন্ট করে জানাও তো লেখা শেষ, এগুলা তাহলে আমি ক্লিন করে দিব, লেখা শেষ একটু কমেন্ট করে জানাও লেখা শেষ।
লেখা শেষ একটু কমেন্ট করে জানাও। আর যারা যারা ক্লাস করতেছে সবাই মেসেঞ্জার গ্রুপে নোটটা আপলোড দিবা ক্লাস শেষে নোটটা আপলোড দিবা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা এইটুকু মুছে দিই। আচ্ছা আচ্ছা লাগবে না পাশে। দেখো প্লাটিহেলমিনথেস টেস্ট থেকে আর কি পয়েন্ট পড়বা। দেখো এর দেশন অঙ্গ খুবই গুরুত্বপূর্ণ। এর রয়েছেন অঙ্গ, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেশন অঙ্গ আছে ফ্লেম সেল বা ফ্লেম সেল। ফ্লেম মানে বুঝতেই পারতেছে একটু আগুন ভাব, আগুনের শিখা। তার মানে ফ্লেম মানে কি শিখা, আর সেল মানে কি কোষ। তাহলে শিখা কোষ, ফ্লেম সেল বা শিখা কোষ কোন পর্বের বৈশিষ্ট্য? প্লাটিহেলমিনথেস পর্বের বৈশিষ্ট্য। বা পরীক্ষাতে যে প্লাটিহেলমিনথেসের রেচন অঙ্গের নাম কি, তাহলে অ্যানসার কি হবে? শিখা কোষ। তাহলে দেখো এটা মনে রাখা একদম সহজ। দেখো এখানে কি আছে? PLA, এখানে কি আছে? FLA। একদম একটু অপশন দেখলেই বুঝতে পারবা, PLA FLA। তাহলে প্লাটিহেলমিনথেসের রেচন অঙ্গের নাম কি? ফ্লেম সেল বা শিখা কোষ। ফ্লেম সেল বা শিখা কোষ। আচ্ছা তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও তো প্লাটিহেলমিনথেস পর্বের বৈশিষ্ট্যরা সিলোমের উপর ভিত্তি করে কোন প্রকার? অ্যাসিলোমেট, সুডোসিলোমেট নাকি ইউসিলোমেট? একটু কমেন্ট করে জানাও, অ্যাসিলোমেট, ইউসিলোমেট নাকি সুডোসিলোমেট? কমেন্ট করে জানাও প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীরা অ্যাসিলোমেট, ইউসিলোমেট নাকি সুডোসিলোমেট? অ্যাসিলোমেট, ইউসিলোমেট নাকি সুডোসিলোমেট? একটু কমেন্ট করে জানাও। প্লাটিহেলমিনথেস পর্বের বৈশিষ্ট্যরা অ্যাসিলোমেট, ইউসিলোমেট নাকি সুডোসিলোমেট? একটু কমেন্ট করে জানাও। অ্যাসিলোমেট, ইউসিলোমেট নাকি সুডোসিলোমেট? আচ্ছা অ্যাসিলোমেট তার মানে এদের কোনো সিলোম নাই। তাহলে এদের দেহ গহ্বরের মধ্যে কি আছে? খুবই গুরুত্বপূর্ণ। এদের দেহ গহ্বরের মধ্যে কি দ্বারা পরিপূর্ণ থাকবে? প্যারেনকাইমা নামক যোজক টিস্যু। প্যারেনকাইমা নামক যোজক টিস্যু বা মেসেনকাইমা। বা কি থাকবে? মেসেনকাইমা দ্বারা পূর্ণ থাকবে। এদের দেহ গহ্বর কি দ্বারা পূর্ণ থাকবে? মেসেনকাইমা দ্বারা পূর্ণ। মেসেনকাইমা দ্বারা পূর্ণ থাকবে। কি বললাম? এদের দেহ গহ্বর আছে, যেহেতু এদের কোনো সিলোম নাই, তাহলে এদের দেহ গহ্বর কি দ্বারা পরিপূর্ণ থাকবে? প্যারেনকাইমা নামক যোজক টিস্যু বা মেসেনকাইমা দ্বারা পরিপূর্ণ থাকবে। আচ্ছা এবার এখানে এদের লার্ভা দশার নাম কি? এটা একটু করতে হবে। এদের লার্ভা দশার নাম কি? এটা একটু লিখে নাও। এদের লার্ভা দশার নাম কি? লার্ভা দশার নাম কি? রেডিয়া। এদের লার্ভা দশার নাম কি? রেডিয়া সার্কারিয়া। রেডিয়া সার্কারিয়া। আচ্ছা স্পোরোসিস্ট, আর আছে তোমার সিস্টিসার্কাস। কি বললাম? সিস্টিসার্কাস। তাহলে কি? রেডিয়া, স্পোরোসিস্ট, সার্কারিয়া বা কি বললাম? সিস্টিসার্কাস। ক্লিয়ার? সিস্টিসার্কাস। তাহলে এখন আমরা চলে যাব নেমাটোডার বৈশিষ্ট্যতে চলে যাব। নেমাটোডার বৈশিষ্ট্যে চলে যাব। দেখো নেমাটোডার কিন্তু আগে অলরেডি 6টা বৈশিষ্ট্য তোমরা জানো। 6টা বৈশিষ্ট্য প্লাস আগের 5টা 11টা বৈশিষ্ট্য কিন্তু তোমাদের অলরেডি হয়ে গেছে। 11টা বৈশিষ্ট্য তোমাদের হয়ে গেছে নেমাটোডার ক্ষেত্রে। তাহলে নেমাটোডার আর কি বৈশিষ্ট্য আছে? দেখো নেমাটোডার ক্ষেত্রে মনে রাখবা নেমাটোডার এন দিয়ে মনে রাখবা নলাকার। নেমাটোডার এন দিয়ে কি মনে রাখবা? নলাকার। এবং এটা মনে রাখবা, একটু পরে কিন্তু আমি জিজ্ঞেস করব। তাহলে নেমাটোডার এন দিয়ে কি মনে রাখবা? নলাকার। আচ্ছা এন নলাকার বা নালী বা এদেরকে মনে রাখবা কি? টিউব উইথিন টিউব। খুবই গুরুত্বপূর্ণ, টিউব উইথিন টিউব। দেখো নলাকার এন কি? নালীতে মনে রাখবা কি? টিউব উইথিন টিউব। বাকি নলের ভিতরে নলের ভিতর নল কোন পর্বের বৈশিষ্ট্য? তাহলে অ্যানসার কি হবে? নেমাটোডা। নলের ভিতর নল কোন পর্বের বৈশিষ্ট্য? নেমাটোডা। তাহলে এটার জন্য কি কোনো মুখস্থ করার দরকার আছে? তোমরা এন দেখলেই বুঝতে পারবে এটা কি নলাকার। নলাকারের এনে মানে কি? নালী বা নালীর ইংলিশ কি? টিউব।
টিউব উইথিন টিউব, নলের ভিতর নল। তাহলে প্ল্যাটিহেলমিনথেসের সাথে কনফিউজিং হওয়া যাবেই না, এটা পারতে হবে। নলের ভিতর নল বা টিউব উইথিন টিউব, নলের ভিতর নল বা টিউব উইথিন টিউব। আচ্ছা, প্ল্যাটিহেলমিনথেসের ক্ষেত্রে এদের ক্ষেত্রে কোনো এরা হচ্ছে এক লিঙ্গ বা এদের হচ্ছে তোমার উভলিঙ্গ। উভলিঙ্গ প্ল্যাটিহেলমিনথেসের ওখানে আরেকটা পয়েন্ট লিখে রাখো, ওরা হচ্ছে উভলিঙ্গ। উভলিঙ্গ প্ল্যাটিহেলমিনথেসের ওখানে লিখে রাখো উভলিঙ্গ। আর নেমাটোডার ক্ষেত্রে লিখবা এদের হচ্ছে যৌন দ্বিরূপতা দেখা যায়। যৌন দ্বিরূপতা দেখা যায়, যৌন দ্বিরূপতা দেখা যায়, যৌন দ্বিরূপতা। এটার মানে হচ্ছে তোমার পুংজননাঙ্গ আর স্ত্রীজননাঙ্গ আলাদা আলাদা দেহে অবস্থান করে, আলাদা আলাদা দেহে অবস্থান করে, যৌন দ্বিরূপতা দেখা যায়, যৌন দ্বিরূপতা দেখা যায়। আচ্ছা, এদের ক্ষেত্রে আর কি পয়েন্ট মনে রাখবা, এদের হচ্ছে মুখ গহ্বরে কোষ্ঠ থাকে। মুখ ছিদ্র কি বৈশিষ্ট্যপূর্ণ? তাইলে মুখ ছিদ্রে কি থাকবে? মুখ ছিদ্রে বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ থাকবে। মুখ ছিদ্রে কি থাকবে? বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ থাকবে, ওষ্ঠ থাকবে। তাইলে আগে প্রথমে 5টা, পরে প্ল্যাটিহেলমিনথেস আর নেমাটোডার ওখানে প্রায় 5-6টা পড়াইছি, আবার এখানে দেখো 4টা। তাহলে দেখো কতগুলো বৈশিষ্ট্য হয়ে গেছে, 15-16টা বৈশিষ্ট্য হয়ে গেছে, বইয়ে এতগুলো বৈশিষ্ট্য নাই। আচ্ছা, এবং এদের লার্ভার নামটা একটু লিখে নাও, যে লার্ভা দশা। লার্ভা দশা, লার্ভা দশাটা একটু লিখে নাও, লার্ভা দশাটা একটু লিখে নাও। গোলকিমি, গোলকিমির ক্ষেত্রে, গোলকিমির ক্ষেত্রে কি থাকবে? গোলকিমির ক্ষেত্রে কি থাকবে? র‍্যাবডিটিফর্ম, র‍্যাবডিটিফর্ম। গোলকিমির ক্ষেত্রে লার্ভা দশার নাম কি হবে? র‍্যাবডিটিফর্ম। আর উসেরিয়া ব্যানক্রফটের ক্ষেত্রে উসেরিয়ার ক্ষেত্রে থাকবে আছে মাইক্রোফাইলেরিয়া, 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 মাইক্রোফাইলেরিয়া। তাইলে আমাদের নেমাটোডার বৈশিষ্ট্য কিন্তু অলরেডি শেষ। নলাকার, টিউব উইথিন টিউব, যৌন দ্বিরূপতা, মুখ ছিদ্র, বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ থাকবে। আর লার্ভা দশা গোলকিমির ক্ষেত্রে কি হবে? র‍্যাবডিটিফর্ম। দেখো এটাও মুখস্থ করা লাগবে না, দেখো র‍্যাবডিটিফর্ম আরে কি আছে? রাউন্ডে র‍্যাবডিটিফর্ম, ক্লিয়ার। আর উসেরিয়ার ক্ষেত্রে কি হবে? মাইক্রোফাইলেরিয়া। দেখো উসেরিয়া এর বৈজ্ঞানিক নামের সাথে মিল আছে, উসেরিয়া ব্যানক্রফটি। এইটা দিয়ে কি হয়? ফাইলারিয়াসিস রোগ হয়, ফাইলারিয়াসিস, এই সেই ফাইলেরিয়া। বুঝা গেছে? এগুলা একটু টেকনিক্যালি পড়লেই পারবা। উসেরিয়া ব্যানক্রফটিতে কি হয়? ফাইলারিয়াসিস হয়, মাইক্রোফাইলেরিয়া মিল আছে, এগুলা একটু বুঝে বুঝে পড়লে পারবা। তাহলে আমাদের নেমাটোডা শেষ। আমরা তাহলে পরের বৈশিষ্ট্যে চলে যাব, পরের পর্বে চলে যাব। পরের পর্বে চলে যাওয়ার আগে তোমরা কমেন্ট করো তো, পৃথিবীর বৃহত্তম পর্ব কোনটা? পৃথিবীর মধ্যে বৃহত্তম পর্ব কোনটা? একটু কমেন্ট করে জানাও তো। পৃথিবীতে বৃহত্তম পর্ব কোনটা? একটু কমেন্ট করে জানাও। পৃথিবীতে বৃহত্তম পর্ব কোনটা? একটু কমেন্ট করে জানাও। পৃথিবীতে বৃহত্তম পর্ব কোনটা? একটু কমেন্ট করে জানাও। পৃথিবীর মধ্যে বৃহত্তম পর্ব কোনটা? পৃথিবীর মধ্যে বৃহত্তম পর্ব কোনটা? একটু কমেন্ট করে আমাকে জানাও। পৃথিবীর মধ্যে বৃহত্তম পর্ব কোনটা? একটু কমেন্ট করে জানাও। আর্থ্রোপোডা। পৃথিবীর মধ্যে বৃহত্তম পর্ব কোনটা? আর্থ্রোপোডা। ঠিক আছে, আর্থ্রোপোডা। আচ্ছা, তাহলে এটা একটু মনে রাখবা। আর দ্বিতীয় বৃহত্তম হচ্ছে মলাস্কা। দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটা? মলাস্কা। পরীক্ষাতে এই যে সহজ কোশ্চেন গুলো আসবে, যে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটা? মলাস্কা। পারতে হবে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটা? মলাস্কা। আচ্ছা, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটা? মলাস্কা। আচ্ছা, মলাস্কা থেকে যেটা মনে রাখবা, মলাস্কা এটা হচ্ছে নরম দেহ। এই যে মলাস্কা, এই মলাস মানে হচ্ছে নরম। মলাস মানে কি? নরম, মানে এদের দেহটা হচ্ছে নরম। আচ্ছা, মলাস্কার এম দিয়ে মনে রাখবা ম্যান্টল। এদের দেহের আবরণ ম্যান্টল নামক আবরণ দ্বারা আবৃত থাকে। কি আবরণ?
ম্যান্টল আবরণ, ম্যান্টল নামক পাতলা আবরণে আবৃত, ম্যান্টল নামক পাতলা আবরণে আবৃত, ম্যান্টল নামক পাতলা আবরণে আবৃত। ক্লিয়ার? আচ্ছা, এদের ক্ষেত্রে আর কি পয়েন্ট মনে রাখতে হবে? আর পয়েন্ট মনে রাখবে, এটা হচ্ছে মাংসল দেহ। তাহলে দেখো, মদেই মনে রাখতে হবে ম্যান্টল, মদে কি মাংসল দেহ, এদের দেহ কি হবে? মাংসল দেহ। আচ্ছা, এদের শ্বসন অঙ্গ বা শ্বসনতন্ত্র, শ্বসনতন্ত্রের ক্ষেত্রে মনে রাখবা কি কি? ফুলকা, ফুসফুস বা ম্যান্টল। ফুলকা তিনটা দিয়ে হয়, ফুলকা, ফুসফুস আর কি ম্যান্টল। ফুলকা, ফুসফুস আর কি বললাম? ম্যান্টল। ফুলকা, ফুসফুস আর ম্যান্টল। তাহলে শ্বসন শেষ, এরপরে পরিপাক। আমরা এক একটা তন্ত্র ধরে ধরে এগোবো। এরপরে পরিপাক, পরিপাকের ক্ষেত্রে যেটা মনে রাখবা, পরিপাক নালী পেঁচানো, ইউ আকৃতির। পরিপাক নালী কেমন হবে? দেখো, পরিপাক নালী হবে পেঁচানো, ইউ আকৃতির। পরিপাক নালী কেমন হবে? পেঁচানো, ইউ আকৃতির। আমরা আগের যে ছক আকারে 5টা করে বৈশিষ্ট্য পড়ে আসছি প্লাস, এগুলো হচ্ছে এক একটা তন্ত্র অনুযায়ী এগোবে, যে পরিপাক তন্ত্র, শ্বসন তন্ত্র, রেচন তন্ত্র, রক্ত সংবহন তন্ত্র, এইভাবে প্রত্যেকটা পর্ব আলাদা আলাদা ভাবে পড়বো। তাহলে দেখবা ইজি হয়ে গেছে, বৈশিষ্ট্যগুলো একদম ইজি হয়ে গেছে। তাহলে দেখো, শ্বসন তন্ত্র কি হবে? ফুলকা, ফুসফুস বা ম্যান্টল। আর এদের পরিপাক নালী কেমন হবে? পেঁচানো, ইউ আকৃতির। এখানে আরেকটা জিনিস লিখে রাখবা, কাইটিন নির্মিত। এখানে আরেকটা পয়েন্ট লিখে রাখবা, কাইটিন নির্মিত গ্র্যাডুলা, কাইটিন নির্মিত গ্র্যাডুলা বা রেতিজিহ্বা। পরীক্ষাতে আসছিল কিন্তু এটা, রেতিজিহ্বা। যে গ্র্যাডুলা কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য? গ্র্যাডুলা মেডিকেলে আসছিল। গ্র্যাডুলা কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য? তাহলে অ্যানসার কি হবে? মলাস্কা। গ্র্যাডুলা কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য? মলাস্কা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য। তাহলে ম্যান্টল নামক পাতলা আবরণে আবৃত, মাংসল দেহ, শ্বসন ফুলকা, ফুসফুস, ম্যান্টল, পরিপাক নালী পেঁচানো, ইউ আকৃতির, কাইটিন নির্মিত গ্র্যাডুলা বা রেতিজিহ্বা, কাইটিন নির্মিত গ্র্যাডুলা বা রেতিজিহ্বা। এখানে আরেকটা জিনিস লিখে রাখো, চলনাঙ্গ। চলনাঙ্গের ক্ষেত্রে লিখে রাখবা আছে মাংসল পদ, চলনাঙ্গের ক্ষেত্রে লিখে রাখবা কি? মাংসল পদ। আচ্ছা, তাহলে দেখো, আমাদের আরেকটা জিনিস বাকি আছে, রক্ত সংবহন তন্ত্র বাকি আছে। রক্ত সংবহন তন্ত্র বাকি আছে, তোমরা আমাকে কমেন্ট করে জানাও। রক্ত সংবহন তন্ত্র, প্ল্যাটিহেলমিনথেস আর নেমাটোডার রক্ত সংবহন তন্ত্র আছে নাকি নাই? প্ল্যাটিহেলমিনথেসের রক্ত সংবহন তন্ত্র, প্ল্যাটিহেলমিনথেস আর নেমাটোডা পর্বের রক্ত সংবহন তন্ত্র আছে নাকি নাই? তাহলে আমরা এখানে দেব রক্ত সংবহন তন্ত্র। একটু কমেন্ট করে জানাও, প্ল্যাটিহেলমিনথেস আর নেমাটোডার রক্ত সংবহন তন্ত্র আছে নাকি নাই? কমেন্ট করে জানাও, প্ল্যাটিহেলমিনথেস আর নেমাটোডা রক্ত সংবহন আছে বা নাই? থাকলে বলবা ইয়েস, না থাকলে বলবা নো। এতক্ষণ তো লাগার কথা না কমেন্ট করতে। আচ্ছা, নাই। গুড, একজন মাত্র অ্যানসার দিছে, নাই না, দুইজন অ্যানসার দিছে নাই। আচ্ছা, দেখো, রক্ত সংবহন তন্ত্র মলাস্কার ক্ষেত্রে কি হবে? অর্ধ মুক্ত। মলাস্কার রক্ত সংবহন অর্ধ মুক্ত। আচ্ছা, রক্ত সংবহন তো মূলত দুই প্রকার, একটা হচ্ছে তোমার মুক্ত আর একটা বদ্ধ। মুক্ত মানে কি? যার কোনো নালিকা নাই, নালিকা মানে ধমনী শিরার মাধ্যমে রক্ত পরিবহন হচ্ছে না, নালিকার মাধ্যমে পরিবহন হচ্ছে না, সেটা কি? মুক্ত। আর বদ্ধ কি? যেটা নালিকার মাধ্যমে পরিবাহিত হচ্ছে, ধমনী শিরার মাধ্যমে পরিবাহিত হচ্ছে। আর অর্ধমুক্ত জিনিসটা আছে কখনো নালিকার মাধ্যমে, আবার কখনো দেহগহ্বরের মাধ্যমে রক্ত পরিবাহিত হয়। আচ্ছা, এবং রক্তপূর্ণ দেহগহ্বরকে কি বলা হয়? হিমোসিল, যেটা তোমাদেরকে একটু আগে আমি পড়ায় আসছি। সিল মানে গহ্বর, তাহলে রক্তপূর্ণ দেহগহ্বরকে আমরা কি বলতেছি? হিমোসিল। তাহলে মলাস্কাতে হিমোসিল থাকবে, মলাস্কাতে কি থাকবে? হিমোসিল থাকবে। আচ্ছা, এবং রক্ত সংবহনের ক্ষেত্রে আরেকটা জিনিস লিখে নাও, এদের রক্তকণিকা, এদের রক্তকণিকা লিখে নাও। এদের রক্তকণিকাকে কি বলা হয়? দেখো, এবারও কিন্তু মেডিকেলে আসছে, এবারও মেডিকেলে এই রক্তকণিকা দিয়ে একটা আসছে, হিমোসাইট। ঘাসফড়িং এর যে রক্তকণিকা, সেটার নাম কি? হিমোসাইট। তাহলে আমাদের রক্তকণিকাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু মনে রাখতে হবে। রক্তকণিকা, রক্তকণিকা, এদের রক্তকণিকাকে আমরা কি বলবো? দেখো, হিমোসায়ানিন আর অ্যামিবোসাইট। হিমোসায়ানিন
আর কি অ্যামিবোসাইট। তাহলে মলাস্কার রক্তকণিকার নাম কি হিমোসায়ানিন আর কি অ্যামিবোসাইট। হিমোসায়ানিন আর কি বললাম অ্যামিবোসাইট। লিখছো সবাই হিমোসায়ানিন আর কি অ্যামিবোসাইট। তাহলে দেখো আমাদের মলাস্কা কিন্তু শেষ, মলাস্কা শেষ। আগের কতগুলো বৈশিষ্ট্য আমরা জানি, তারপরে দেখো 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা বৈশিষ্ট্য কিন্তু আমরা শিখে দিয়েছি। 13টা বৈশিষ্ট্য কিন্তু খুব ইজিলি আমরা পারবো। আচ্ছা, এখন আমরা চলে যাব পরের পর্বে অ্যানিলিডাতে। অ্যানিলিডাতে অ্যানিলিডা। আচ্ছা, অ্যানিলিডার ক্ষেত্রে এখান থেকে দেখ মনে রাখবা অ্যানিলিডা, এই অ্যানিলিডা মানে কি অ্যানিলা মানে হচ্ছে অ্যানুলাস বা ছোট আংটি বা আংটি, এইটুকু মনে রাখবা। এটা অ্যানিলা, অ্যানিলিডা কথাটার মানে হচ্ছে তোমার আংটি। অ্যানিলা অ্যানুলা থেকে আসছে, যেটার মানে কি আংটি, আংটি। আচ্ছা, এবং এদেরকে আরেকভাবে বলে, এদেরকে বলা হয় অঙ্গুরিমল। আচ্ছা, তোমাদেরকে আরেকটা জিনিস আমি বলি নাই, মলাস্কা, মলাস্কা পর্বের প্রাণীদেরকে বলা হয় কম্বোজ প্রাণী। কম্বোজ প্রাণী, এই জিনিসটা একটু তোমরা লিখে নাও। কম্বোজ প্রাণী, মলাস্কা পর্বেকে কি বলা হয় কম্বোজ প্রাণী। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে নিচে কোন পর্বের প্রাণীদেরকে কম্বোজ প্রাণী বলা হয়, মলাস্কা। এই জিনিসটা একটু লিখে নাও, মলাস্কা পর্বের প্রাণীদেরকে কি বলা হয় কম্বোজ প্রাণী। আচ্ছা, অ্যানিলিডার ক্ষেত্রে, অ্যানিলিডার ক্ষেত্রে তাহলে অ্যানিলিডা কি আংটি, অ্যানিলিডা কি আংটি। এবং এদের অ্যানিলা মানে এখানে লিখে দেবো অঙ্গুরিমাল, অঙ্গুরিমাল, অঙ্গুরিমাল। দেখো অঙ্গুরিমাল আঙ্গুল থেকে আসছে না, আংটি তোমরা আঙ্গুলে পড়ো, তাহলে এটা বুঝতেই পারতেছো অ্যানিলিডা আংটি এবং এটাকে কি বলা হয় অঙ্গুরিমাল। কনফিউশনের কোনো কনফিউশন যাতে না হয়, একটু ট্রিকি ভাবে পড়াশোনা করবা। শুধু শর্টকাট দিয়ে পড়লে হবে না, একটু মনে রাখার চেষ্টা করতে হবে, একটু ট্রিকি ওয়েতে পড়তে হবে। তাহলে অঙ্গুরিমাল, অ্যানিলিডা পড়বে, প্রাণীদের অপর নাম কি অঙ্গুরিমাল। আচ্ছা, এবং এখান থেকে যেটা পড়বা সেটা হচ্ছে এদের রেচন অঙ্গের নাম কি। তাহলে এবার আমরা আবার সেই টপিকস অনুযায়ী পড়বো। এদের রেচন অঙ্গের নাম কি, রেচন অঙ্গের নাম কি নেফ্রিডিয়া। রেচন অঙ্গের নাম কি নেফ্রিডিয়া, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। রেচন অঙ্গের নাম কি নেফ্রিডিয়া, এদের রেচন অঙ্গের নাম কি নেফ্রিডিয়া। এবং পরিপাক নালী, এদের পরিপাক নালী সম্পূর্ণ এবং নলাকার। পরিপাক নালী সম্পূর্ণ এবং নলাকার। তোমরা আমাকে কমেন্ট করো নলাকার আর কোথায় পাইছো, সম্পূর্ণ এবং নলাকার। একটু কমেন্ট করে আমাকে জানাও তো নলাকার আর কোন পর্বের বৈশিষ্ট্যের মধ্যে নলাকার কথাটা পাইছো, কোন পর্বের বৈশিষ্ট্যের মধ্যে নলাকার পাইছো, নলাকার পাইছো, কোন পর্বের বৈশিষ্ট্য নলাকার পাইছো, কমেন্ট করে জানাও নলাকার পাইছো আর কোন পর্বে, কোন পর্বে নলাকার পাইছো বৈশিষ্ট্য নলাকার, একটু কমেন্ট করে জানাও। তাহলে রেচন অঙ্গের নাম কি নেফ্রিডিয়া, পরিপাক নালী সম্পূর্ণ নলাকার। আমি বলে দিছিলাম নলাকার, একজন কমেন্ট করছে নলাকার, বাকিরা একটু দেখি কমেন্ট করো, বাকিরা একটু কমেন্ট করো দ্রুত নলাকার আর কোন পর্বে পাইছো। আচ্ছা, নেমাটোডা, হ্যাঁ গুড। নেমাটোডার এন দিয়ে মনে রাখতে বলছিলাম নলাকার, এবং নলাকার দিয়ে মনে রাখতে বলছিলাম টিউব উইথিন টিউব, টিউব উইথিন টিউব। আচ্ছা, এবার আমরা চলে যাব চলন অঙ্গ। চলন অঙ্গ, এই চলন অঙ্গের নাম কি কাইকিনময় সিটি বা পেশল প্যারাপোডিয়া। লিখে নাও কাইকিনময় সিটি, কাইকিনময় সিটি বা পেশল প্যারাপোডিয়া, পেশল প্যারাপোডিয়া, কাইকিনময় সিটি বা পেশল প্যারাপোডিয়া। তাহলে এদের রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া, পরিপাক নালী সম্পূর্ণ নলাকার, চলন অঙ্গ কাইকিনময় সিটি বা পেশল প্যারাপোডিয়া। এদেরকে অঙ্গুরিমাল বলা হয় এবং এটা হচ্ছে আংটি আকৃতির, আংটি আকৃতির। এবং আরেকটা জিনিস লিখে নাও রক্ত সংবহন তন্ত্র, রক্ত সংবহন তন্ত্র, রক্ত সংবহন তন্ত্র বদ্ধ। আচ্ছা, তোমরা দুইটা জিনিস মনে রাখবা, রক্ত সংবহন তন্ত্র মুক্ত, তোমরা অলরেডি জানো অর্ধমুক্ত মলাস্কা, অর্ধমুক্ত মলাস্কা, মুক্ত আর্থ্রোপোডা, মুক্ত আর্থ্রোপোডা। তাহলে এই দুইটা জিনিস মনে রাখবা। আর বদ্ধ দুইটা পড়বা, একটা অ্যানিলিডা আর একটা কর্ডাটা, দুইটা পড়বে রক্ত সংবহন তন্ত্র বদ্ধ। তাহলে কি কি आंसर হবে অ্যানিলিডা, অ্যানিলিডা আর কি কর্ডাটা, অ্যানিলিডা আর কর্ডাটা পড়বে রক্ত সংবহন তন্ত্র কি বদ্ধ, অ্যানিলিডা কর্ডাটা পড়বে রক্ত সংবহন তন্ত্র বদ্ধ, আর আর্থ্রোপোডা রক্ত সংবহন তন্ত্র
মুক্ত। আর মলাস্কার ক্ষেত্রে কি হবে? অর্ধমুক্ত। যদি অপশনে অর্ধমুক্ত না থাকে তাহলে মুক্ত দেখাবা, অর্ধমুক্ত না থাকলে অ্যান্সার দেখাবা মুক্ত। আচ্ছা, এরপরে তাহলে দেখো আমাদের মোটামুটি এখান থেকে কিন্তু শেষ। খুব বেশি কঠিন কিছু না, খুব বেশি কঠিন কিছু না। এবার চলে যাবো আমরা আর্তপোড়াতে। আর্তপোড়াতে আমরা চলে যাব। দেখো আর্তপোড়া তোমরা অলরেডি জানো, আর্তপোড়া কি পৃথিবীর সর্ববৃহত্তম পর্ব বা বৃহত্তম পর্ব আর্তপোড়া। আর্তপোড়া কি বৃহত্তম পর্ব, বৃহত্তম পর্ব। আচ্ছা, এই যে আর্থ, তোমরা আর্থাইটিসের নাম শুনছো না? আর্থাইটিস, আর্থ, দেখো নামের সাথে মিল আছে। আর্থাইটিস, আর্থাইটিস হলে কি হয়? জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় বা সন্ধি। তাহলে দেখো আর্থ মানে কি? সন্ধি। আর্থ মানে কি? সন্ধি। আর পোড়া মানে পা, পোড়া মানে কি? পা। তাহলে আর্থপোড়া মানে কি? সন্ধিযুক্ত পা, সন্ধিযুক্ত পদ বা সন্ধিযুক্ত পা। ক্লিয়ার? সন্ধিযুক্ত পদ বা সন্ধিযুক্ত পা আর্তপোড়ার ক্ষেত্রে। এবং বৃহত্তম পর্ব, এবং এদেরকে কেন আমরা বলতেছি আর্তপোড়া? কারণ এদের সন্ধিযুক্ত পা আছে। আচ্ছা, এবং এদের ক্ষেত্রে যে পয়েন্টগুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে এদের পঞ্চ ইন্দ্রিয় আছে, পঞ্চ ইন্দ্রিয় দক্ষ বা সচল। পঞ্চ ইন্দ্রিয় মানে তো বুঝতেই পারতেছো, পঞ্চ ইন্দ্রিয় কি হবে? দক্ষ। দেখো এদের সংখ্যায় অনেক বেশি, সংখ্যা অনেক বেশি। কেন বেশি? কারণ এরা, এদের যে পঞ্চ ইন্দ্রিয় এরা খুবই দক্ষ। এজন্য এরা কি প্রকৃতিতে এখন পর্যন্ত টিকে আছে, এখনো হারাই যাচ্ছে না। কারণ কি? এদের পঞ্চ ইন্দ্রিয় দক্ষ। এবং এদের কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল থাকে, কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল থাকে, কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল থাকে, কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল থাকে। আচ্ছা, এরপরে আসছে ট্যাগমাটাইজেশন। ট্যাগমাটাইজেশন তোমরা অলরেডি পড়ে আছো। ট্যাগমাটাইজেশন জিনিসটা কি? অঞ্চলায়ন। অঞ্চলায়ন মানে কি? মস্তক, বক্ষ, উদর এইভাবে ভাগ করা হয়। ট্যাগমাটাইজেশন, ট্যাগমাটাইজেশন, টাইজেশন। এই পর্বে প্রাণীদের কি? মস্তক, বক্ষ, উদর এই তিনটা অঞ্চলে ভাগ করা হয়। এরপরে আমরা আবার চলে যাব ওই তন্ত্র অনুযায়ী আলাদা আলাদা হবে। শ্বসন তন্ত্র, এদের শ্বসন তন্ত্রের নাম হচ্ছে ট্র্যাকিয়াল তন্ত্র। শ্বসন তন্ত্রের নাম কি? ট্র্যাকিয়াল তন্ত্র। ট্র্যাকিয়াল তন্ত্র, শ্বসন তন্ত্রের নাম কি? ট্র্যাকিয়াল তন্ত্র। এবং এদের রেচন অঙ্গের নাম কি? রেচন অঙ্গের নাম কি? খুবই গুরুত্বপূর্ণ। এদের রেচন অঙ্গের নাম আছে মালপিজিয়ান নালিকা। এটা কিন্তু আসবেই, মালপিজিয়ান নালিকা। এদের রেচন অঙ্গের নাম কি? মালপিজিয়ান নালিকা। মালপিজিয়ান নালিকার সাথে আর কি কি থাকতে পারে একটু লিখে নাও। মালপিজিয়ান নালিকা প্লাস সবুজ গ্রন্থি, সবুজ গ্রন্থি প্লাস সবুজ গ্রন্থি, মালপিজিয়ান নালিকা প্লাস সবুজ গ্রন্থি, কক্সাল গ্রন্থি। তাহলে এগুলো একটু লিখে নাও, কক্সাল গ্রন্থি। আচ্ছা, এবার চলে যাব পরিপাক নালীতে। তাহলে রেচন তন্ত্র শেষ, শ্বসন তন্ত্র শেষ, পরিপাক তন্ত্রে যাব। পরিপাক নালী, পরিপাক নালী কি হবে? সম্পূর্ণ, সম্পূর্ণ তোমরা অলরেডি জেনে আসছো, যে আগেই পড়ায় আসছি পরিপাক নালী সম্পূর্ণ। কারণ কি? এটা আছে তোমার, এটা আমাদের না লিখলে হতো, কারণ আগেই তোমাদের এটা পড়ায় আসছে। আচ্ছা, এরপরে এদের রক্ত সংবন্ধন, সেটাও তোমরা অলরেডি জানো। রক্ত সংবন্ধন কি? আর্তপোড়ার ক্ষেত্রে মুক্ত, একটু আগে আমি পড়াইছি। রক্ত সংবন্ধন কি হবে? মুক্ত। এবং মুক্ত মানে কি জানো? এখানে তোমার হিমোসিল থাকবে, হিমোলিম থাকবে, এগুলো তোমরা অলরেডি সব জানো। হিমোলিস, হিমোসিল, হিমোলিম থাকবে। হিমোসিল দেহগহ্বর, আর হিমোসিলের মধ্যে কি আছে? রক্ত। সেই রক্তের নাম কি? হিমোলিম। তাহলে তোমরা মোটামুটি আর্তপোড়া সম্পর্কে এই বৈশিষ্ট্যগুলো জানলেই হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা থেকে তোমরা অলরেডি অনেক কিছু জানো। একাইনোডার্মাটা কে কি বলা হয়? বলো, একাইনোডার্মাটাকে কি বলা হয়? অপর নাম কি? একটু কমেন্ট করে জানাও। তোমাদেরকে আমি একটু আগে পড়ায় আসছি, একাইনোডার্মাটার অপর নাম কি? একটু কমেন্ট করে জানাও, একাইনোডার্মাটার অপর নাম কি? একটু কমেন্ট করে আমাকে জানাও, একাইনোডার্মাটার অপর নাম কি? একাইনোডার্মাটার অপর নাম কি? একটু কমেন্ট করে জানাও। একাইনোডার্মাটার অপর নাম কি? একটু কমেন্ট করে জানাও। কাঁটা যুক্ত ত্বক, হ্যাঁ, কন্টক ত্বক। একাইনোডার্মাটার আরেক নাম কি? কন্টক ত্বক বা কাঁটা যুক্ত ত্বক। তাহলে এটা আমি আর লিখলাম না। আচ্ছা, এরপরে এখানে মনে রাখবে সকল সদস্যই সামুদ্রিক, সকল সদস্যই সামুদ্রিক।
একাইনোডার্মাটার ক্ষেত্রে মনে রাখবা সমুদ্র তারা, সমুদ্র তারা, সমুদ্র তারা দেখতে কেমন, পাঁচ পাঁচের মতো দেখতে, মানে হচ্ছে তোমার পঞ্চ অরীয় প্রতিসম, পঞ্চ অরীয় প্রতিসম তারার মতো দেখতে, এজন্য এটা কি পঞ্চ অরীয় প্রতিসাম্য লেখা হয়েছে, পঞ্চ অরীয় প্রতিসম। এবং এদের ক্ষেত্রে মনে রাখবা এদের পাঁচটি অ্যাম্বুলাক্রাল খাত থাকে, এদের যে মুখগহ্বরের চারপাশে কি থাকবে, পাঁচটি অ্যাম্বুলাক্রাল খাত থাকবে। তাহলে কি কি বললাম, সকল সদস্যের সামুদ্রিক পঞ্চ অরীয় প্রতিসাম্য, পাঁচটি অ্যাম্বুলাক্রাল খাত থাকবে, এদের লার্ভা দশা নাই, পরজীবী দশা নাই। দেখো লার্ভা দশা নাই, দেখো একাই নোতে নাই, লার্ভা দশা নাই, লার্ভা দশা নেই, নোতে নেই। এরপরে পরজীবী দশা নাই, পরজীবী দশা নাই। তাহলে এবার আমরা দেখো আগের পাঁচটা, এখানে পাঁচটা, 10টা। এরপরে আমরা এখন তো পড়ি নাই, এরপরে আমরা টপিকস অনুযায়ী যাবো। যেমন শ্বসন তন্ত্র, এদের শ্বসন তন্ত্র, শ্বসন তন্ত্রের ক্ষেত্রে শ্বসন হবে কি কি দিয়ে, ফুলকা, শ্বসন বৃক্ষ আর কি নালিকাপদ, ফুলকা, শ্বসন বৃক্ষ আর কি নালিকাপদ, ফুলকা, শ্বসন বৃক্ষ আর কি নালিকাপদ। তাহলে এদের শ্বসন অঙ্গ কি কি, ফুলকা, শ্বসন বৃক্ষ আর কি নালিকাপদ। এদের রেচন অঙ্গ নাই, রেচন অঙ্গ নাই, খুবই গুরুত্বপূর্ণ, এটা স্টার্ট, এদের রেচন অঙ্গ নাই। যেমন তোমরা নেমাটোডা আর প্লাটিহেলমিনথেসের ক্ষেত্রে পড়ে আসছো, রক্ত সংবহন তন্ত্র নাই, পড়ে আসছিল রক্ত সংবহন নাই। এদের ক্ষেত্রে সেম ভাবে কি নাই, রেচন অঙ্গ নাই, রেচন অঙ্গ নাই। এবং এদের পরিপাক নালী, পরিপাক নালী। তোমরা আরেকটা জিনিস পড়ে আসছিলে একাইনোডার্মাটার ক্ষেত্রে, এদের পানি সংবহন তন্ত্র আছে, বৈশিষ্ট্যপূর্ণ কি আছে, পানি সংবহন তন্ত্র আছে। তাহলে পরিপাকের ক্ষেত্রে কি মনে রাখবা, বৈশিষ্ট্যপূর্ণ পানি সংবহন তন্ত্র, বৈশিষ্ট্যপূর্ণ পানি সংবহন তন্ত্র। তোমরা আমাকে কমেন্ট করে জানাও নালীতন্ত্র থাকে কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্যে, নালীতন্ত্র থাকে কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্যে, নালীতন্ত্র থাকে কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্যে, একটু কমেন্ট করে জানাও নালীতন্ত্র থাকে কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্যে, নালীতন্ত্র থাকে কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্যে, একটু আমাকে কমেন্ট করে জানাও নালীতন্ত্র থাকে কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্যে, নালীতন্ত্র থাকে কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্যে। নালীতন্ত্র থাকে কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য, একটু কমেন্ট করে জানাও। নালীতন্ত্র থাকে কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য, একটু কমেন্ট করে জানাও। নালীতন্ত্র থাকে কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য। নালীতন্ত্র থাকে কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্যে। মাত্র একজন কমেন্ট করছো, আরো কেউ কমেন্ট করো একটু, এত তাড়াতাড়ি ভুলে গেলে তো হবে না। আমি তো একদম প্রথমেই পড়ে আসছি, একদম প্রথমেই পড়ে আসছি নালীতন্ত্র থাকে কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্যে। আচ্ছা, পরিফেরা পর্বের প্রাণীদের নালীতন্ত্র থাকে, গুড। আচ্ছা, তাহলে দেখো এদের চলন অঙ্গের নাম কি, নালিকা পথ বা টিউব ফিট, টিউব ফিট, নালিকা মানে কি টিউব, নালিকা পথ বা টিউব ফিট। এবং এদের কোনো রক্ত সংবহন তন্ত্র নাই, এদের সংবহন তন্ত্র কাজ কে করে, হিমাল ও পেরিহিমাল তন্ত্র। এই সংবহন তন্ত্রের পরিবর্তে কি আছে, হিমাল ও পেরিহিমাল তন্ত্র, পেরিহিমাল তন্ত্র, ক্লিয়ার, হিমাল ও পেরিহিমাল তন্ত্র। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের একাইনোডার্মাটা শেষ। এরপর আমরা চলে যাব কর্ডাটা পর্বে, মানে আমাদের নিজেদের পর্বে যাব, কর্ডাটা পর্ব মানে আমাদের পর্ব। আচ্ছা, কর্ডাটা পর্বে যাব। কর্ডাটা তোমরা জানো এটা কি, এদের নটোকর্ড আছে, কর্ডাটা এদের নটোকর্ড আছে। আচ্ছা, আমরা চারটা বৈশিষ্ট্য থাকলে সেটাকে আমরা অলরেডি কর্ডাটার পাঁচটা বৈশিষ্ট্য আগে শিখে আসছি, আরো চারটা বৈশিষ্ট্য আগে আমরা শিখবো, চারটা বৈশিষ্ট্য শিখবো। এদের আছে তোমার পৃষ্ঠীয় ফাফা স্নায়ুরজ্জু থাকে, পৃষ্ঠীয় ফাফা মানে পিঠের দিকে স্নায়ুরজ্জু থাকে, পৃষ্ঠীয়
ফাফা স্নায়ুরজ্জু, পৃষ্ঠীয় ফাফা কি থাকবে, স্নায়ুরজ্জু থাকবে। এখানে আরেকটা জিনিস মনে রাখবা, আর্থ্রোপোডার ক্ষেত্রে স্নায়ুরজ্জু কোথায় থাকে, অঙ্কীয় দিকে থাকে, বা অমেরুদণ্ডী প্রাণীর পর্বের ক্ষেত্রে এই যে স্নায়ুরজ্জু কোথায় থাকবে, অঙ্কীয় দিকে থাকবে। আর কর্ডাটার ক্ষেত্রে থাকবে কোথায়, এটা পৃষ্ঠ দিকে থাকবে। আচ্ছা মানে উল্টা, মেরুদণ্ডী অমেরুদণ্ডীর ক্ষেত্রে এটা উল্টা। আবার হৃৎপিণ্ড, এদের কর্ডা পর্বের ক্ষেত্রে যে হৃদযন্ত্র বা হৃৎপিণ্ড, এটা কোথায় থাকবে, হৃৎপিণ্ড থাকবে অঙ্কীয় দিকে, অঙ্কীয় দিকে মানে সামনের দিকে। আর অমেরুদণ্ডী পর্বের প্রাণীদের ক্ষেত্রে হৃদযন্ত্র কোথায় থাকবে, হৃদযন্ত্র কোথায় থাকবে, তোমার পৃষ্ঠ দিকে থাকবে। হৃদযন্ত্র কোথায় থাকবে, পৃষ্ঠ দিকে। অমেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে একটু উল্টা, এগুলো একটু খেয়াল রাখবা। আচ্ছা এদের কর্ডাটা বলবো, তাহলে এদের কি নটোকর্ড থাকবে, স্বাভাবিক নটোকর্ড থাকবে, এবং এদের ফুলকা রন্ধ্র থাকবে, ফুলকা রন্ধ্র থাকবে। তবে এই ফুলকা রন্ধ্র বা এগুলো হচ্ছে তোমার সবসময় না থাকে, জীবনের যে কোনো একটা পর্যায়ে থাকবেই এই জিনিসগুলো আছে। এবং এদের গলবিলের নিচে কি থাকে, এন্ডোস্টাইল থাকে, এন্ডোস্টাইল থাকে, যেটা তোমার কিসে পরিণত হবে, থাইরয়েড গ্রন্থিতে পরিণত হবে। এন্ডোস্টাইল কিসে পরিণত হবে, থাইরয়েড গ্ল্যান্ডে পরিণত হবে, এন্ডোস্টাইল থাইরয়েড গ্রন্থিতে পরিণত হবে। ক্লিয়ার? দেখো মেডিকেলে কিছু কিছু জিনিস আসছে, যেমন র্যাডুলা থাকে কোন পর্বের প্রাণীতে, তোমাদের অলরেডি যেটা আমি বলে দিয়েছিলাম, মলাস্কা পর্বের প্রাণীতে থাকে। আবার তোমার হাইড্রা, জেলিফিশ, এগুলা কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য, একটু কমেন্ট করো তো। হাইড্রা, জেলিফিশ কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য, হাইড্রা, জেলিফিশ কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য, একটু আমাকে কমেন্ট করে জানাও। হাইড্রা, জেলিফিশ কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য, হাইড্রা, জেলিফিশ কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য, আমাকে একটু কমেন্ট করে জানাও। হাইড্রা, জেলিফিশ কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য, একটু আমাকে কমেন্ট করে জানাও। আচ্ছা একটু কমেন্ট করো, হাইড্রা, জেলিফিশ কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য। আচ্ছা হাইড্রা, জেলিফিশ নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য। আচ্ছা এবার আমরা আবার চলে যাই কর্ডাটা। দেখো কর্ডাটার ক্ষেত্রে এই কর্ডাটা পর্বে এদেরকে উপপর্বে ভাগ করা হয়, এদেরকে উপপর্বে ভাগ করা হয়, তিনটা উপপর্বে ভাগ করা হয়। এগুলো একটু লিখে নাও, তিনটা উপপর্বে। ইউরোকর্ডাটা, ইউরোকর্ডাটা, এরপর আছে সিফালোকর্ডাটা, সিফালোকর্ডাটা, আর একটা কি ভার্টিব্রাটা। তাহলে ইউরোকর্ডাটা, সিফালোকর্ডাটা আর কি ভার্টিব্রাটা। আচ্ছা এই যে ভার্টিব্রাটা, এটার আরেক নাম হচ্ছে তোমার ক্রেনিয়াটা। ক্রেনিয়াটা কারণ কি, আমাদের যে মস্তিষ্কটা এটা হচ্ছে ক্রেনিয়াল নামক গহ্বরের মধ্যে থাকে, এজন্য এটাকে বলা হয় ক্রেনিয়াটা, ক্রেনিয়াটা। আমাদের যে মস্তিষ্ক ক্রেনিয়াল নামক একটা গহ্বরের মধ্যে থাকে, সেজন্য এটার আরেক নাম কি ক্রেনিয়াটা। আর তাহলে কর্ডাটার কয়টা উপপর্ব আছে, তিনটা। এগুলা কি উপপর্ব, কি কি, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। আচ্ছা ইউরোকর্ডাটার ক্ষেত্রে যেটা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে, ইউরোকর্ডাটাকে বলা হয় সাগর ফোয়ারা। ইউরোকর্ডাটাকে কি বলা হয়, সাগর ফোয়ারা। কেন, কারণ এখানে সাগর ফোয়ারা, ইউরোকর্ডাটাকে কি বলা হচ্ছে সাগর ফোয়ারা, কারণ এখানে সাইফন দিয়ে পানি সজোরে আঘাত করে, সাইফন দিয়ে সজোরে আঘাত করে, এজন্য এটাকে কি বলা হয় সাগর ফোয়ারা। ইউরোকর্ডাটার ক্ষেত্রে কি মনে রাখবা, সাগর ফোয়ারা। এবং ইউরোকর্ডাটার আছে অধিকাংশ সামুদ্রিক, অধিকাংশ সামুদ্রিক, অধিকাংশ কি হবে সামুদ্রিক। ইউরোকর্ডাটার ক্ষেত্রে কি হবে, অধিকাংশ সামুদ্রিক, অধিকাংশ সামুদ্রিক। আচ্ছা এরপরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এদের টিউনিক বা টেস্ট নামক আচ্ছাদনে আবৃত, টিউনিক বা টেস্ট, আচ্ছাদনে আবৃত। তাহলে সাগর ফোয়ারা এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে, অধিকাংশ সামুদ্রিক, টিউনিক বা টেস্ট নামক আচ্ছাদনে আবৃত। আচ্ছা এবং এখান থেকে যেটা লাগবে সেটা হচ্ছে ট্যাডপোল নামক লার্ভা দশা থাকে, ট্যাডপোল নামক লার্ভা দশা থাকবে, ট্যাডপোল নামক
লার্ভা দশা থাকবে। এবং এখান থেকে আর কিছু পয়েন্ট একটু মনে রাখার চেষ্টা করবো, সেটা হচ্ছে এদের হৃদযন্ত্রে রিভার্স পেরিস্টালসিস হয়। এদের হৃদযন্ত্রে কি হবে? রিভার্স পেরিস্টালসিস হবে। এদের হৃদচক্রে কি হবে? রিভার্স পেরিস্টালসিস। রিভার্স পেরিস্টালসিস পেরিস্টালসিস হবে। এদের হৃদচক্রে কি হবে? রিভার্স পেরিস্টালসিস হবে। এবং এদের ক্ষেত্রে তাহলে এই কটা পয়েন্ট মনে রাখতে হবে। এদের হৃদচক্রে কি হবে? রিভার্স পেরিস্টালসিস। আচ্ছা, এই যে ইউরোকর্ডাটার ক্ষেত্রে উপপর্ব এদের তিনটা শ্রেণীতে ভাগ করে। কয়টা শ্রেণী? তিনটা শ্রেণী। এই তিনটা শ্রেণী একটু জানতে হবে। তিনটা শ্রেণী অ্যাসিডেশিয়া। তিনটা শ্রেণী কি? অ্যাসিডেশিয়া, লার্ভাশিয়া। অ্যাসিডেশিয়া, লার্ভাশিয়া, থ্যালাসিয়া। তিনটা শ্রেণী। কয়টা শ্রেণী? তিনটা শ্রেণী। কার উপর ভিত্তি করে? লেজ আছে কি নাই তার উপর ভিত্তি করে এই তিনটা শ্রেণী। এদের মনে রাখবা লার্ভাশিয়াতে লেজ থাকে, লার্ভাশিয়াতে লেজ থাকে, বাকি তিনটাতে লেজ থাকে না। লার্ভাশিয়াতে কি থাকবে? লেজ থাকবে, বাকি তিনটাতে লেজ থাকবে না। অ্যাসিডেশিয়া, থ্যালাসিয়া আর কি বললাম? লার্ভাশিয়া। অ্যাসিডেশিয়া, থ্যালাসিয়ার ক্ষেত্রে লেজ নাই, আছে কোথায়? লার্ভাশিয়ার ক্ষেত্রে লেজ আছে। এবং আরেকটা জিনিস মনে রাখবা, আকৃতি। লার্ভাশিয়ার ক্ষেত্রে আকৃতি হচ্ছে তোমার ব্যাঙাচি আকৃতি। লার্ভাশিয়ার ক্ষেত্রে আকৃতি কেমন হবে? ব্যাঙাচি আকৃতি। এবং অ্যাসিডেশিয়া আর থ্যালাসিয়া, অ্যাসিডেশিয়ার আকৃতি হচ্ছে নলাকার। অ্যাসিডেশিয়ার আকৃতি কেমন হবে? নলাকার। তাহলে দেখো তোমরা নলাকার এই কথাটা কয় জায়গায় পাইছো? তোমরা নলাকার পাইছো আরো বাকি দুই জায়গায়। একটা পাইছো তোমরা নেমাটোডাতে পাইছো নলাকার, আর কোথায় পাইছো নলাকার বলো তো? নেমাটোডাতে পাইছো নলাকার, অ্যাসিডেশিয়াতে পাইছো নলাকার। আচ্ছা, লার্ভাশিয়াতে তোমার লেজ আছে ব্যাঙাচি আকৃতি, আর থ্যালাসিয়াতে লেজ নাই। এবং এটা আছে তোমার লেবুর মতো, লেবু বা পিঁপে, লেবু। আচ্ছা, এবং এখান থেকে যেটা লাগবে সেটা হচ্ছে এই যে থ্যালাসিয়ার ক্ষেত্রে যে জিনিসটা লাগবে এটা হচ্ছে এখান থেকে আলোক বিস্তারণকারী লুমিনাস অঙ্গ থাকায়, এখানে আলোক বিস্তারণকারী লুমিনাস অঙ্গ থাকায় এটা হচ্ছে রাতের বেলা জল করে বা উজ্জ্বল আলো ছড়ায়। এখানে কি থাকবে? আলোক বিস্তারণকারী লুমিনাস অঙ্গ আছে। লুমিনাস আলোক বিস্তারণকারী লুমিনাস অঙ্গ থাকায় এটা কি করবে? রাতের বেলা উজ্জ্বল আলো ছড়ায়। মানে এটাকে রাতের বেলা তুমি দেখতে পারবা, মাছটাকে দূর থেকে দেখা যাবে বা এটাকে দূর থেকে দেখা যাবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব সেফালোকর্ডাটা। সেফালোকর্ডাটাতে যাব। সেফালোকর্ডাটা দেখো, সেফালো মানে কি? মস্তিষ্ক। সেফালো মানে কি? মস্তিষ্ক। সেফালোকর্ডাটা আছে। এবং এটাকে বলা হচ্ছে তোমার বর্ষাফলক প্রাণী। এটাকে আমরা কি বলবো? বর্ষাফলক প্রাণী। সেফালোকর্ডাটার আরেক নাম কি? বর্ষাফলক প্রাণী। লিখে নাও, সেফালোকর্ডাটার আরেক নাম কি? বর্ষাফলক প্রাণী। বর্ষাফলক প্রাণী। সেফালোকর্ডাটার আরেক নাম কি? বর্ষাফলক প্রাণী। আচ্ছা, সেফালোকর্ডাটার ক্ষেত্রে এদের যে রেচনাঙ্গের ক্ষেত্রে মনে রাখবা প্রোটোনেফ্রিডিয়া। এদের রেচনাঙ্গের নাম কি? প্রোটোনেফ্রিডিয়া। এদের রেচনাঙ্গের নাম কি? প্রোটোনেফ্রিডিয়া। এবং যেটা লাগবে এদের আছে তোমার মাথার সামনে যে সেফালোকর্ডাটা, সেফালো মানে মস্তিষ্ক, মাথার সম্মুখ অংশে এখানে থাকে অরাল হুড মানে তো বুঝতেই পারতেছো, হুড মানে কোনো কিছুকে ঢেকে রাখে, তাহলে অরাল হুড। আর অরাল হুডের নিচে কি থাকবে? অরাল সিঁড়ি থাকবে। অরাল সিঁড়ি যেটা হচ্ছে খাজ আকৃতি, অরাল সিঁড়ি, এবং এটা হচ্ছে খাস কাটা। আর কি থাকবে? 60 জোড়া ডিটারজেন্ট আকৃতির মায়োটম পেশি থাকবে। তাহলে এই কয়টা লাইন এখান থেকে মনে রাখতে হবে। এদেরকে বর্ষাফলক প্রাণী বলা হয়। এবং রেচনাঙ্গের নাম প্রোটোনেফ্রিডিয়া, অরাল হুড, অরাল সিঁড়ি থাকে, আর কি থাকবে? 60 জোড়া ডিটারজেন্ট আকৃতির কি থাকে? মায়োটম নামক পেশি থাকে। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের সেফালোকর্ডাটা শেষ। এরপরে আমরা চলে যাব ভার্টিব্রেটে। দেখো, এই যে ইউরোকর্ডাটা আর সেফালোকর্ডাটা এটা কিন্তু মেরুদণ্ডী প্রাণী না, এরা হচ্ছে কর্ডেট
কর্ডেড বাট নট মেরুদণ্ডী। ভার্টিব্রাটা কিন্তু মেরুদণ্ডী, কারণ এদের নটোকর্ড মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। আমরা এখন ভার্টিব্রাটা সম্পর্কে জানবো। ভার্টিব্রাটা দেখো দুইটা অধিশ্রেণী আছে। কয়টা অধিশ্রেণী? দুইটা। ভার্টিব্রাটার দুইটা অধিশ্রেণী আছে, একটা আছে অ্যাগনাথা আর একটা আছে তোমার ন্যাস্টোমাটা। একটা আছে অ্যাগনাথা আর একটা কি ন্যাস্টোমাটা। এই দুটো কি এদের অধিশ্রেণী। একটা কি বললাম অ্যাগনাথা আর একটা কি ন্যাস্টোমাটা। আচ্ছা, অ্যাগনাথার ক্ষেত্রে যেটা লাগবে, এদের দুইটা শ্রেণী আছে। দেখো দুইটা শ্রেণী আছে। একটা আছে মিক্সিনি, একটা কি মিক্সিনি, আর একটা আছে তোমার পেট্রোমাইজেন্টিটা। তাহলে এদের দুইটা আছে, একটা এদের দুইটা শ্রেণীতে ভাগ করা এখানে থাকে। কয়টা শ্রেণী? দুইটা শ্রেণী। একটা আছে মিক্সিনি আর একটা কি পেট্রোমাইজেন্টিটা। মনে রাখবা মিক্সিনির ক্ষেত্রে এদের ফুলকারন্ধ্র থাকে 5 থেকে 15 জোড়া। 5 থেকে 15 জোড়া ফুলকারন্ধ্র থাকে। 5 থেকে 15 জোড়া। আচ্ছা, এবং পেট্রোমাইজেন্টিটার ক্ষেত্রে থাকবে 7 জোড়া। 5 থেকে 15 জোড়া। আমরা পার্থক্য বের করব। মিক্সিনির ক্ষেত্রে কয় জোড়া? 5 থেকে 15 জোড়া। আর পেট্রোমাইজেন্টিটার ক্ষেত্রে কয় জোড়া? 7 জোড়া। আচ্ছা, এবং মনে রাখবা মিক্সিনির ক্ষেত্রে কোনো লার্ভা দশা নাই। আর পেট্রোমাইজেন্টিটার ক্ষেত্রে কি থাকবে? অ্যামোসিট নামক লার্ভা দশা থাকে। তাহলে দুইটা শ্রেণী, একটা মিক্সিনি আর একটা পেট্রোমাইজেন্টিটা। ফুলকারন্ধ্র মিক্সিনিতে থাকবে 5 থেকে 15 জোড়া আর পেট্রোমাইজেন্টিটাতে থাকবে 7 জোড়া। মিক্সিনির লার্ভা দশা নাই, পেট্রোমাইজেন্টিটাতে কি থাকে? অ্যামোসিট নামক লার্ভা দশা থাকে। মিক্সিনিকে কি বলা হয়? হ্যাগফিশ বলা হয়। কি নামে ডাকা হয়? হ্যাগফিশ। খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে কিন্তু আসবে। হ্যাগফিশ বলা হয় কোন শ্রেণীর ফলপ্রাণী? মিক্সিনি। আচ্ছা, পেট্রোমাইজেন্টিটা কি বলা হয়? ল্যাম্প্রে। পেট্রোমাইজেন্টিটা কি বলা হয়? ল্যাম্প্রে। ক্লিয়ার? ল্যাম্প্রে বলা হয়। তাহলে এই পয়েন্টগুলো মনে রাখতে হবে। মিক্সিনি 5 থেকে 15 জোড়া ফুলকারন্ধ্র, পেট্রোমাইজেন্টিটাতে 7 জোড়া ফুলকারন্ধ্র। লার্ভা দশা মিক্সিনিতে নাই, পেট্রোমাইজেন্টিটাতে অ্যামোসিট নামক লার্ভা দশা থাকে। মিক্সিনিকে বলা হয় হ্যাগফিশ আর পেট্রোমাইজেন্টিটাকে কি বলা হয়? ল্যাম্প্রে। আচ্ছা, এখন আমরা চলে যাব ন্যাস্টোমাটার আন্ডারে চলে যাব। এটার 7টা শ্রেণী আছে। কয়টা শ্রেণী? 7টা শ্রেণী। তাহলে ন্যাস্টোমাটার কয়টা শ্রেণী? অধীনে কয়টা শ্রেণী আছে? 7টা শ্রেণী। 7টা শ্রেণীর ক্ষেত্রে আমরা আলাদা আলাদা করে পড়ব। প্রথমে তিনটা আমরা আগে তিনটা শিখব। ন্যাস্টোমাটার 7টা শ্রেণীর মধ্যে প্রথমে তিনটা শিখব। তিনটা কি? প্রথমে কন্ড্রিকথিস, তারপরে লিখবা আছে অ্যাক্টিনোপটেরিজি, তারপরে লিখবা আছে সার্কোপটেরিজি। দেখো, তাহলে এই তিনটা শ্রেণী এবং এই তিনটা আছে মাছের। এই তিনটাই কি? মাছের। তাহলে ন্যাস্টোমাটার আন্ডারে কতগুলো শ্রেণী? 7টা শ্রেণী। প্রথমে এই তিনটা শিখবো, কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি আর কি সার্কোপটেরিজি। আচ্ছা, দেখো কন্ড্রো কথাটা আসছে কি? তরুণাস্থি থেকে। কন্ড্রো মানে কি? তরুণাস্থি। তাহলে এদের ক্ষেত্রে যে অন্তঃকঙ্কাল হবে, এদের কন্ড্রিকথিস, এদের অন্তঃকঙ্কাল হবে কি? তরুণাস্থিময়। এদের অন্তঃকঙ্কাল কি হবে? তরুণাস্থিময়। অ্যাক্টিনোপটেরিজি আর সার্কোপটেরিজি এদের অন্তঃকঙ্কাল এই দুটার ক্ষেত্রে হবে অস্থিময়। আর একটা জিনিস তোমরা মনে রাখবে, অ্যাক্টিনোপটেরিজি আর সার্কোপটেরিজি দুটাকে একত্রে আগে অস্ট্রিকথিস বলা হতো, কিন্তু এখন আলাদা আলাদা করা হয়েছে। এই জিনিসটা একটু মাথায় রাখবা। আচ্ছা, এরপরে এদের লেজ আছে। কন্ড্রিকথিসের ক্ষেত্রে মনে রাখবা হেটারোসার্কাল 30টা কি? হেটারোসার্কাল 30টা হচ্ছে। সাপোজ লেজের ক্ষেত্রে একটা একটু বড় আর একটা সাপোজ ছোট, এটাকে আমরা বলতেছি হেটারোসার্কাল। আর যদি দুইটাই সেম হয়, সাপোজ
যদি লেজটা এরকম সমান হয় তখন তাকে আমরা কি বলবো? হোমোসার্কাল। হোমোসার্কাল লেজ কি? হোমোসার্কাল। তাইলে কন্ডিক্ট্রিসের লেজ হেটারোসার্কাল, অ্যাক্টিনোপটেরিজির লেজ কি হবে? হোমোসার্কাল। আর সার্কোপটেরিজির ক্ষেত্রে ডাইফিসার্কাল। ডাইফিসার্কাল মানে সাপোজ এই যে এইভাবেই থাকবে লেজটা, ঠিক আছে? এই জন্য এটাকে বলা হচ্ছে ডাইফিসার্কাল। 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 ডাইফিসার্কাল লেখা শেষ। আচ্ছা, এরপরে আমরা চলে যাব আইস। আইস আইস কন্ডিক্ট্রিসের আইস এটা হচ্ছে প্লাকয়েড জাতীয় আইস। প্লাকয়েড আইস। প্লাকয়েড আইস। অ্যাক্টিনোপটেরিজির ক্ষেত্রে আইস হবে সাইক্লয়েড। অ্যাক্টিনোপটেরিজির আইস কি হবে? সাইক্লয়েড। তাইলে আইস কন্ডিক্ট্রিস প্লাকয়েড, অ্যাক্টিনোপটেরিজি সাইক্লয়েড। আর সার্কোপটেরিজির ক্ষেত্রে আইস হবে হচ্ছে টিনয়েড। টিনয়েড। আইস কি হবে? টিনয়েড। টিনয়েড আইস বা গ্যানয়েড আইস থাকবে। টিনয়েড বা গ্যানয়েড আইস থাকবে। আচ্ছা, এবার আসি এদের ফুলকার ক্ষেত্রে। ফুলকার রন্ধ্র। ফুলকার রন্ধ্র কন্ডিক্ট্রিসের ক্ষেত্রে ফুলকার রন্ধ্র হচ্ছে 5 থেকে 7 জোড়া। 5 থেকে 7 জোড়া। অ্যাক্টিনোপটেরিজি আর সার্কোপটেরিজির ক্ষেত্রে ফুলকার রন্ধ্র আছে কানকো দ্বারা আবৃত থাকে। কানকো দ্বারা আবৃত থাকে। কি দ্বারা আবৃত থাকবে? কানকো দ্বারা আবৃত থাকবে। তাহলে ফুলকার রন্ধ্র কন্ডিক্ট্রিসের থেকে 5 থেকে 7 জোড়া, অ্যাক্টিনোপটেরিজি আর সার্কোপটেরিজির ক্ষেত্রে কি দ্বারা আবৃত থাকবে? কানকো দ্বারা আবৃত থাকবে। তোমরা জানো মাছের হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? তোমরা জানো 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। তাহলে সবগুলোর কয় প্রকোষ্ঠ হবে? 2 প্রকোষ্ঠ হবে। পটকা বাইথলি বা পটকা তোমরা যখন রুইমাস পড়বা তখন জানবা বাইথলি বা পটকা কন্ডিক্ট্রিসের ক্ষেত্রে নাই, অ্যাক্টিনোপটেরিজি সার্কোপটেরিজির ক্ষেত্রে বাইথলি বা পটকা আছে। এরপরে দেখো ক্লোয়েকা নামক ছিদ্র। ক্লোয়েকা ছিদ্র। ক্লোয়েকা নামক ছিদ্র। ক্লোয়েকা নামক ছিদ্র। ক্লোয়েকা নামক ছিদ্র কন্ডিক্ট্রিসের ক্ষেত্রে আছে, বাকি দুটার ক্ষেত্রে নাই। ক্লোয়েকা নামক ছিদ্র কন্ডিক্ট্রিসের ক্ষেত্রে আছে, বাকি দুটার ক্ষেত্রে নাই। আর একটা পয়েন্ট শুধু লিখবা, রেসন পদার্থ। রেসন পদার্থ কন্ডিক্ট্রিসের ক্ষেত্রে রেসন পদার্থ আছে ইউরিয়া। ইউরিয়া। আর অ্যাক্টিনোপটেরিজি আর সার্কোপটেরিজির ক্ষেত্রে রেসন পদার্থের নাম কি? অ্যামোনিয়া। অ্যামোনিয়া লেখা হয়েছে অ্যামোনিয়া। আচ্ছা, এরপরে আমরা তাহলে দেখো 3টা শ্রেণী কিন্তু আমরা শিখে গেলাম। তাহলে বাকি আছে আর 4টা শ্রেণী। আমরা 4টা শ্রেণী একটা ছকের মাধ্যমে শিখে যাব। চারটা শ্রেণী আমরা একটা শখের মাধ্যমে শিখে দেবো। তাহলে লিখে নাও অ্যামফিবিয়া। অ্যামফিবিয়া। তারপরে লেখা হচ্ছে রেপটিলিয়া। রেপটিলিয়া। তারপরে লেখা হচ্ছে এভিস। তারপরে লেখা হচ্ছে চারটা শ্রেণী, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, এভিস, ম্যামিলিয়া। চারটা আমরা একবারে শিখে যাব। দেখো এদের যে রক্ত, অ্যামফিবিয়া আর রেপটিলিয়ার ক্ষেত্রে এদের রক্ত হবে এক্টোথার্মিক। রক্ত কি হবে? এক্টোথার্মিক। রক্ত কি হবে? এক্টোথার্মিক। এক্টোথার্মিক জিনিসটা হচ্ছে তোমার পরিবেশের সাথে এদের দেহের রক্ত তোমার পরিবেশের উপর ডিপেন্ড করে। এদের রক্তটা এক্টোথার্মিক। এটা হবে এক্টোথার্মিক। এক্টোথার্মিক। আর এভিস আর ম্যামিলিয়ার ক্ষেত্রে কি হবে? এন্ডোথার্মিক, মানে পরিবেশের উপর ডিপেন্ড করে না। এন্ডোথার্মিক। এন্ডোথার্মিক বা সমষ্ণোষ্ণিত থার্মিক লেখা হয়েছে। তাহলে অ্যামফিবিয়া রেপটিলিয়া রক্ত এক্টোথার্মিক, এভিস আর ম্যামিলিয়া রক্ত কি হবে? এন্ডোথার্মিক। আচ্ছা, হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড অ্যামফিবিয়া হৃৎপিণ্ড হচ্ছে 3 প্রকোষ্ঠ বিশিষ্ট।
3 প্রকোষ্ঠ বিশিষ্ট। রেপ্টিলিয়ার হৃৎপিণ্ড হচ্ছে অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, অসম্পূর্ণভাবে 4। ব্যতিক্রমকে কুমির, ব্যতিক্রমকে কুমির, কুমিরের হৃৎপিণ্ড সম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এবিসেরও সম্পূর্ণভাবে 4, ম্যামিলিয়ারও সম্পূর্ণভাবে 4, ম্যামিলিয়ারও সম্পূর্ণভাবে 4। আচ্ছা, এরপর আসি আমরা শ্বসন অঙ্গ। শ্বসন অঙ্গ, শ্বসন অঙ্গ, অ্যাম্ফিবিয়াস শ্বসন অঙ্গ। অ্যাম্ফিবিয়াস শ্বসন অঙ্গ আছে ফুলকা, ফুলকা। অ্যাম্ফিবিয়াস শ্বসন অঙ্গ কি হবে? ফুলকা। বাকি তিনটার ক্ষেত্রে ফুসফুস, বাকি তিনটার ক্ষেত্রে কি হবে? ফুসফুস। বাকি তিনটার ক্ষেত্রে কি হবে? ফুসফুস। আচ্ছা, এরপর দেখো ডায়াফ্রাম। ডায়াফ্রাম কি তোমরা অলরেডি জানো? ডায়াফ্রাম হচ্ছে আমাদের বক্ষ আর উদরকে ভাগ করতে চাচ্ছে ডায়াফ্রাম। দেখো ডায়াফ্রাম কারোর ক্ষেত্রে নাই, এই যে তিনটার ক্ষেত্রে নাই, শুধুমাত্র ম্যামিলিয়ার ক্ষেত্রে ডায়াফ্রাম আছে এবং এটা ম্যাট করছি, মেডিকেলে আসছিল। ডায়াফ্রাম দেখা যায় কোন শ্রেণীতে? ম্যামিলিয়ার শ্রেণীতে দেখা যায় ডায়াফ্রাম। ডায়াফ্রাম কোন শ্রেণীতে দেখা যায়? ম্যামিলিয়ার শ্রেণীতে দেখা যায়, এটা মেডিকেলে আসছিল। এরপর হচ্ছে করোটিক স্নায়ু। করোটিক স্নায়ু, করোটিক স্নায়ুর ক্ষেত্রে শুধু মনে রাখবে এদের ক্ষেত্রে 10 জোড়া, 10 জোড়া, বাদ বাকি সবগুলোর ক্ষেত্রে 12 জোড়া, 12 জোড়া। তাহলে দেখো মোটামুটি এই অধ্যায়ে হিউজ ইনফরমেশন। আমি চেষ্টা করছি সবগুলা শখের মধ্যে এনে তোমাদেরকে একটু ইজি করে দেওয়া, ঠিক আছে? সবগুলা শখের মধ্যে। এরপরে যদি কারোর কোনো টপিকসে কোথাও সমস্যা থাকে আমাকে মেসেঞ্জারে নক দিবা। মেসেঞ্জার আমার ফেসবুক আইডি তো সবাইই জানা আছে, যেহেতু গ্রুপে আছে সবাই, আমাকে মেসেঞ্জারে নক দিবা। প্লাস আজকে লেকচার নোটটা গ্রুপে আপলোড দিবা। আর যারা যারা ক্লাস করেনি তাদের জন্য আমার কিছুই বলার নাই। আর কিছুক্ষণ পরে আজকে লেকচার প্রায় শেষ, ঠিক আছে? কিছুক্ষণ পরে আমি এটা ডিলিট করে দিব যেহেতু, এবং আমি চেষ্টা করছি সর্বোচ্চ রকম দেওয়ার, যাতে তোমরা যে পর্বগুলো তোমরা খুব ইজিলি মনে রাখতে পারো। এরপরে তোমাদের খুব সুন্দরভাবে বইটা একটু পড়বা। প্লাস আচ্ছা, আরেকটা কথা তোমাদের বলি, অ্যাডমিশনে দেখো অনেক বই পড়া লাগে, অনেক ইনফরমেশন পড়া লাগে। এখন তোমরা যদি বুঝতে না পারো কি পড়া লাগবে আর কি পড়া লাগবে না, তোমরা যদি গল্পতে সব পড়তে যাও আসলে মাথায় কিছু থাকবে না। এর জন্য আগে তোমাকে বুঝতে হবে কি পড়া লাগবে আর কি পড়া লাগবে না, মানে কোন ইনফরমেশনগুলো তোমার জন্য দরকার। টপিক সিলেকশন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা কিন্তু সবাই বুঝতে পারে না। সব টিচার দ্বারা কিন্তু টপিক সিলেকশন হয় না। এই জন্য অনেক রকম তোমরা ভুলভাল টিচারের কাছে যখন পড়বা বা জানবা, তখন কি হবে? এক গাদা ইনফরমেশন দিবে, আলটিমেটলি তোমাদেরই ক্ষতি, কিছু মনে থাকবে না, লাস্টে মেডিকেলে চান্স পাবো না, ঠিক আছে? এর জন্য টপিক সিলেকশন করে কোন টপিকস থেকে মেডিকেলে বেশি বেশি আসতেছে, ঠিক আছে, কোন টপিকস থেকে খুব বেশি আসে, এবং এই টপিকগুলো বারবার পড়া যাতে অন্তত চান্সটা হয়ে যায়। আচ্ছা, এরপরে আমরা অল্প কিছু ইনফরমেশন একটু দেখবো যে কোন স্তন্যপায়ী ডিম পাড়ে। কোন স্তন্যপায়ী ডিম পাড়ে? কেউ কি জানো কোন স্তন্যপায়ী ডিম পাড়ে? লিখে নাও। আমরা 3টা এমসিকিউ শেখাবো তোমাকে, যে স্তন্যপায়ী ডিম পাড়ে। লিখে নাও হচ্ছে প্লাটিপাস। কোন স্তন্যপায়ী ডিম পাড়ে? প্লাটিপাস। প্লাটিপাস। কোন স্তন্যপায়ী ডিম পাড়ে? আবার স্তন্যপায়ী যেটা হচ্ছে উঠতে পারে, তোমরা অলরেডি জানো, বাদুড়। আর একটা কোন স্তন্যপায়ী আরবিসি নিউক্লিয়াস যুক্ত, এটা হচ্ছে। তাহলে মোটামুটি তোমাদের লেকচার আজকে এই পর্যন্তই থাকবে। সামনে যদি আমার কখনো কোনো ক্লাস আসে, তাহলে আবারও তোমাদের সাথে আবার দেখা হবে। প্লাস সামনে অ্যাডমিশন আছে, তখন তো তোমাদের সাথে আরো অনেকবার ঠিক আছে? সবাইকে আল্লাহ হাফেজ। এবং ঈদের আগে যদি ক্লাস থাকে আমার, তাহলে তোমাদের সাথে ঈদের আগে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্য।